ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। শেষমেশ বিয়েটা ভাঙতে বাধ্য হলেন কনেপক্ষ। অনুষ্ঠান মঞ্চে সকলের সম্মুখে বরের মুখোশ খুলে দিয়ে ঠায় দাঁড়িয়ে তিয়াশা। বিয়ের কোণে তখন বিহল তাকিয়ে। খানিক আগেই চেঁচিয়ে উঠেছিল তিয়া। রীতিমতো খুন করার জন্য হাঁসফাঁস করছিল সে। পরিস্থিতি খারাপ দেখে চেপে ধরল ওর বন্ধু আওয়ান। আমাকে ছাড়, এই হারামের বাচ্চাকে আমি মেরেই ফেলবো। আমাকে কাল বিয়ে করবে বলে আজ এখানে বিয়ে করতে এসেছে। ছাড় আমাকে জানোয়ার, তোকে তো জুতা পেটা করবো আমি। রওনকের অবস্থা কাহিল, পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে পাচ্ছে না। তিয়া যেন আরও রেগে যায়। স্টেজের সামনে থাকা ফ্লাওয়ার ভাসগুলো ভেঙেও শান্তি হয়নি তার। কোণের সামনে গিয়ে থেমে যায়। মেয়েটার গলা চেপে ধরে তিয়া। সবাই চেঁচিয়ে ওঠে। রওনক ছুটে যায় সেদিকে। এবার কনেকে ছেড়ে রওনকের উপর হামলা করে। রওনকের জিভ বেরিয়ে আসার উপক্রম। আওয়ান এতক্ষণ মুখ টিপে হাসলেও এবার তিয়াকে আটকায়। তিয়ার থেকে ছাড়া পেয়ে বারবার শ্বাস নেয় রওনক। সকলে ছুটে আসে ওর দিকে। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। একজন লোক চেঁচিয়ে উঠলেন, সম্ভবত কনের বাবা তিনি। কি হচ্ছেটা কি? এই মেয়েটাই বা কি? এভাবে হামলাই বা করছে কেন? আঙ্কেল, আমি আপনাকে পরে বোঝাবো সব। আগে কি বুঝাবি তুই? কি বলবি ওনাদের? কথা বলতে বলতে রওনকের কাছে চলে এসেছে তিয়া। আওয়ানের ইচ্ছে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে, তবে খুব কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রওনকের কলার চেপে ধরে গালি প্রদান করে তিয়া। হারামের বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না তাই না? জিভ দিয়ে পানি পড়ে, শুধু টাকা চাই তোর। দেখো তিয়া, ভাষা খারাপ করবে না বলে রাখলাম। তাতে দাঁত চেপে বলল রওনক। তিয়ার রাগ বাতাসের গতিতে বৃদ্ধি পেল। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল রওনককে। ধাক্কা সামলাতে না পেরে বর আসনের নিচে পড়ে গেল রওনক। এতক্ষণ পর বিয়ের কোণে তথা জারিন মুখ খুলল। কি হচ্ছেটা কি এসব? আমাকে কি পাগল মনে হয় সবার? আর রনক এসব কি? কে এই মেয়েটা? জারিন, আমি। রওনক কথা পূরণ করতে পারেনি, তার পূর্বেই অট্টহাসিতে ফেটে পড়ল তিয়া। সকলের দৃষ্টি এখন ওর উপর। কিয়ৎক্ষণ বাদে বলল তিয়া, এই হারামের উদ্দেশ্য হলো টাকা। যে যত টাকা দিবে তার সাথে রিলেশন করবে। মানে? বোঝাচ্ছি আমি। এই যে ভোলা ভালা সুন্দর চেহারাটা দেখছো, এর পেছনে লুকিয়ে আছে এক নিকৃষ্ট মানুষ। একটু থামল তিয়া। আওয়ানের দিকে তাকাতেই আওয়ান ইশারায় আশ্বস্ত করলো। তিয়া বলা শুরু করলো। প্রথমে তোমাকে সাহায্য করবে, তারপর নানা বাহানা পাকিয়ে তোমার থেকে টাকা নেবে, কথার জালে ফাঁসিয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলবে, আর সর্বশেষ যেখানে সুযোগ সুবিধা পাবে সেখানে বিয়ে করবে অথবা বিয়ের অভিনয় করবে। তোমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজনে তোমায় বিক্রি করে দিবে লম্পট একটা। রওনক শুকনো ঢোক গিলল। তিয়াকে না থামালে সর্বনাশ হয়ে যাবে। তিয়ার দিকে এগোতে গেলেই বাধা হলো আওয়ান। ফিসফিস করে বলল, বেশিবার বেরো না খোকা, ঝড়ে পড়ে যাবে। খেলা তো সবে শুরু। কটমট করে উঠল রওনক। সেসব দেখার সময় সুযোগ নেই কারো। সবার দৃষ্টি তিয়াকে ঘিরে। তিয়া বলছে, আমার সাথে রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করতে এসেছে। এই যে একটু আগেও ও আমাকে বলল তোমার বাসায় না মানলে কালকেই বিয়ে করব আমরা, অথচ এইদিকে বর সেজে আছেন উনি। না জানি আর কত জনের সাথে প্রতারণা করে চলেছে। আঙ্কেল, এই মেয়ে মিথ্যা কথা বলছে। মিথ্যা বলছি আমি? ওয়েট, দেখাচ্ছি প্রমাণ। ফোন বের করলো তিয়া। রওনকের ভয়েস রেকর্ডটা সবাইকে শুনিয়ে দিল। রাগে আক্রোশে ফেটে পড়ল জারিন। গলায় থাকা মালা দুটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। রওনক বারবার চেষ্টা করছে ওকে থামাতে, কিন্তু ওকে তোয়াক্কা না করেই চলে গেল জারিন। মাথার চুলগুলো খামচে ধরল রওনক। ওর সম্মুখে একতলা থুতু দিয়ে চলে গেল তিয়া। কিটমিট করে হেসে উঠল আওয়ান। রওনকের ব্লেজারের কলার ঠিক করে দিয়ে বলল, খেল খতম জামাই রাজা। আওয়ান, তোকে আমি। আহ আহ আওয়ান নয়, বল আরহাম আওয়ান। ব্যাটা শুধু সারনেমে ডাকে কেউ? গিভেন নেম কি তোর বাপ এসে বলে যাবে? মুখ সামলে কথা বল আওয়ান। বিগ জিরো ম্যান, তোর মতো মানুষের সাথে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করে। রওনকের টাইটা জোরে গলায় লাগিয়ে দিয়ে ছুট লাগায় তিয়ার পানে। তিয়া কাঁদছে, চোখের পানি নাকের পানি এক করে নিয়েছে। মনোযোগ পেতে খ্যাক খ্যাক করে কাশল আওয়ান। তিয়া গড়গড় করে বলল, দেখ, তুই আমাকে লেগ পুল করবি না একদম, তাহলে আমি পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব।
হ্যাঁ, আসছে আমার পানিতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া ত্যাগী। আমি এখন মজা করার মুডে নাই, একা থাকতে দে আমায়। থাক একা, বারণ করেছে কে? আওয়ান প্লিজ। বিরক্তকর শব্দ করে একটু দূরে অবস্থান করলো আওয়ান। ওপাশ থেকে নানান রকমের কান্নার আওয়াজ কানে এসে লাগছে, যেন মেঘ ডেকেছে আর বৃষ্টিও সাড়া দিয়েছে। তাই তো অঝোর ধারায় কেঁদে চলেছে তিয়া। কৃত্রিমতার থেকে প্রকৃতিকে বেশি অনুভব করে তিয়া। ওর মনে হয় মেঘ আর বৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই যে মেঘ ডাকলেই বৃষ্টি চলে আসে সবকিছুকে তুচ্ছ করে। হাত দুটো বুকে চেপে ধরে এক ফালি শ্বাস নিল সে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সে ঘ্রাণ নাকে প্রবেশ মাত্র কম্পন সৃষ্টি করলো ওর দেহ। বিড়বিড় করে বলল, বাতাস, তুই কি হবি আমার প্রাণ? মেঘের ডাকে বৃষ্টি যেমন সাড়া ফেলে, তেমন করে তুই কি আমার ডাকে সাড়া দিবি? মেঘ বৃষ্টির মতো করে আমরা কি একটি গল্প লিখতে পারি না? এতটাই তুচ্ছ আমি? মেয়েটার কথায় ব্যথা ছড়িয়ে পড়ল। মৃদু হাসির ছন্দ এঁকে ঘরে প্রবেশ করলো আওয়ান। তিয়া বুঝতে পারলো অসময়ে কে এসেছে। কাউচের ওপর গা এলিয়ে দিয়ে আওয়ান বলল, কিরে, আজকাল হিংসে করছিস খুব? কিসের হিংসে? কার সাথে হিংসে করছি আমি? ওই যে বললি মেঘ বৃষ্টির মতো কেউ তোর ডাকে সাড়া দিবে কিনা। কেউ বলেনি, বলেছি বাতাস আমার সঙ্গ দিবে কিনা। বেশি বেশি বলিস না তো। অবশেষে বায়ুমণ্ডলের সাথে প্রেম করার শখ জেগেছে। তা বায়ুমণ্ডলের কয় স্তর আছে জানিস তো? দেখ আওয়ান, আমার ভালো লাগছে না, প্লিজ যা এখন। বয়েই গেছে আমার। এসেছিলাম কারণ আন্টি বলল তুই নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা না হয়ে খাবারের উপরে অভিমান করেছিস, তাই ডাকতে এসেছিলাম। হয়েছে, এবার যা তুই। আগে খাবার শেষ করবি, তারপর যাব আমি। আওয়ান প্লিজ, একটু একা থাকবো আমি। তোর সাথে কেই বা থাকতে চেয়েছে? ধ্যাৎ, যা আসছি আমি। পাক্কা? না, 4 ছক্কা। শব্দ করে হেসে উঠল দুজনেই। তিয়া তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে আগালো। ওর জীবনে আওয়ানের অবস্থান কিছুটা মেঘনা চাইতেই জলের মতো। হুটহাট মন ভালো করে দিবে, তবে অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। হাজার হোক, রওনাকের প্রতি একটা অনুভূতি তো ছিলই, তাই না? জীবনে বিরহ বেড়ে গেলে মানুষ রবি ঠাকুরের গান শোনে, আর তিয়া তার বিপরীত নিয়মে গিয়ে জাস্টিন বিবারের গান শুনে চলেছে। সাউন্ড এত বেশি যে ঘরে ঢুকেই কান চেপে ধরল আওয়ান। জীবনের সব থেকে বড় ভুল মেয়ে বন্ধু। এই মেয়েরা জীবন দশায় প্রচন্ড আবেগী হয়, আর এদের আবেগ সামলানোর মতো বিশাল দায়িত্বখানা উড়ে এসে জুড়ে পড়ে ছেলে বন্ধুর ঘাড়ে। সাউন্ড বক্স অফ হতেই বিছানা থেকে মুখ তুলে তাকালো, কিন্তু আওয়ানকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ঠায় শুয়ে রইল আগের মতো। কোমরে হাত গুজে আওয়ান বলল, ভার্সিটি যাস না কেন? মন চায় না। সামনে যে টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল, সেই ধ্যান আছে? আছে। যা, এখন বিরক্ত করিস না। দেখ তিয়া, এই ঝড় বৃষ্টির মাঝে এসেছি শুধু তোর মুড ঠিক করতে। আমার কথাটা শোন। তুই আমার মুড আরো নষ্ট করে দিয়েছিস। আশ্চর্য, মানুষ কি আর প্রেমে ছ্যাঁকা খায় না? কয়জন এমন বিরহ পালন করে বলতো? তুই কি যাবি না আমার সামনে থেকে? না, যাব না। দুজনেই নাছর বান্দা, কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। আকাশে মেঘ ডেকে চলেছে, এখনই বৃষ্টি এসে আলিঙ্গন করবে ধরায়। সামনেই ফাইনাল পরীক্ষা। পড়াশোনায় ঢিল দিলে যাতা হতে পারে। কেউ চায় না তার জীবন থেকে একটা বছর বৃথা যাক। তাহমিদের সাথে কথা বলছে আওয়ান। সেই আলোচনা শোনার জন্য কান পেতে আছে তিয়া, তবে এতে তেমন সুবিধা করা গেল না। কথা শেষ করে ড্রয়িং রুমে এলো। তিয়া রিমোট দিয়ে চ্যানেল পাল্টে খাবার খেতে লাগলো। টিভিতে কার্টুন চলছে এখন, অথচ কার্টুন পছন্দ নয় মোটেও। সবটা বুঝতে পেরে অন্তরালের অযাচিত দীর্ঘশ্বাস লুকালো। ছাতা খুলে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে থামলো তিয়া। আওয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ছাতা থাকা সত্ত্বেও শরীরের এক অংশ ভিজে একাকার। চোখ মুখ কুচকে রইল কিছুক্ষণ। আওয়ান আবার ফিরে এলো। তিয়া কোনো প্রশ্ন করবে তার আগেই কিছুটা পানি ছিটিয়ে দিল ওর গায়ে। এটা কি হলো? বৃষ্টির সাথে বন্ধুত্ব? যত সব। কাল ভার্সিটিতে 2টো বাজে পার্টি আছে, তুই না আসলে আমি কিন্তু ফিরবো না আর। যাব না আমি। তিয়া, আই এম সিরিয়াস। আমিও যাব। মেইন গেটের কাছ থেকে তুমুল গতিতে হর্নের শব্দ করে যাচ্ছে জিমাম। এই ঝড় বৃষ্টির মাঝে পরম নিরুপদ্রবে ঘুমিয়েছিল নিজ বাসাতে, তবে বন্ধুর প্রয়োজনে ছুটে আসতে হলো তাকে। ছাতাটা গুটিয়ে নিয়ে গেটের কাছে এলো আওয়ান।
জিমামের অন্তরালে বিরক্তি, তবে চোখে মুখে তার প্রকাশ নেই। বাইকের পেছনে বসতেই সুরসুর গতিতে চলতে লাগলো বাইক। দুই বন্ধুই বৃষ্টিতে ভিজে চিপচিপে, কাক ভেজা হয়ে ফিরেছে আওয়ান। ছোট বোন আরশি একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছে, যার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না ছেলেটা। তোয়ালে দিয়ে মাথা মুছে ভেতরে চলে এলো। এক হাতে শার্ট প্যান্ট রেখেই আরশি আবার প্রশ্ন করলো, সত্যি করে বলতো ভাইয়া, এই ঝড় বৃষ্টির মাঝে কোনো রাজকার্য সম্পন্ন করে এলি? কেন? তুই জেনে কি করবি? বৃষ্টির পানি তো তোর ভালো লাগে না, অথচ সেই বৃষ্টির মাঝে বের হয়ে গেলি হঠাৎ। তো এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সেদিন যে আমি বললাম পাশের দোকান থেকে একটা ফেস প্যাক এনে দে, তখন তো বৃষ্টির দোহাই দিলি। দিয়েছিলাম। তাহলে আজ কি করে গেলি? তুই বুঝবি না গাধা। এখন ধর তো ফোন আর ওয়ালেট, পুরো ভিজে গেছে ফোন। কে জানে অক্ষত আছে কিনা। আরশির কপালে হালকা করে চাপড় মেরে বাথরুমে ছুট লাগালো সে। এই ভরা সন্ধ্যাতে কাক ভেজা শরীরে ঘরে এসেছে, সেটা যদি কোনোভাবে মায়ের নজরে পড়ে তাহলে লঙ্কাকাণ্ড ঘটে যাবে, যা একেবারেই কাম্য নয়। তামজিৎ খন্দকারের একমাত্র সন্তান তিয়া। জীবনে না পাওয়া বলতে কোনো অপশন নেই। প্রয়োজনের আগেই সবকিছু দেখেছে। সেই হিসেবে এক লম্পট ছেলের জন্য শোক পালন করা বোকামি ব্যতীত আর কিছুই নয়। তবে এত সহজে ট্রমা থেকে বের হতে পারছে না। সারাক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো প্রতিশোধের অনল বয়ে চলেছে। এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়নি যে, তাই বক্ষস্থলটা একটু বেশি বিক্ষত। সকাল থেকে দুইবার খাবারের জন্য ডেকেছেন তাহমিদা, তবে বিছানা থেকে দেহপিঞ্জর সরছেই না। আবারও ডাক দিলেন তিনি। অলস ভঙ্গিতে উত্তর করল তিয়া, আমি আরো ঘুমাবো মা। সে কি কথা? তাহলে ভার্সিটি যাবে কখন? আমি তো ভার্সিটি যাব না আজ। কাল কত আশা নিয়ে বাসায় এসেছে ছেলেটা, আর আমি তো খুব জোর দিয়ে বলেছি যাবি তুই। বিষয়টা কেমন দেখায় না এখন? আমাকে না জিজ্ঞেস করে কেন বলো এমন কথা? দেখ মা, জীবনটা অনেক বড়। বয়স কত তোর? মাত্র জীবন দেখতে শুরু করেছিস, এখনই ভেঙে পড়েছিস? আমি ভেঙে পড়িনি মা, শুধু রাগ হচ্ছে খুব। আমার সাথে এমনটা কি করে করলো? আহা, জাহান নামের চাক না সেসব। এখন বিছানা ছেড়ে উঠ, ফ্রেশ হয়ে নাস্তা কর, তারপর ইচ্ছে হলে ভার্সিটি যাবি, না হলে না। তাহমিদার কথাকে সম্মান করে বাথরুমে গেল তিয়া। আয়নার কাছে আসতেই রওনাকের চেহারা মনে হলো। আক্রোশে হাতে থাকা পেস্ট বক্স ছুঁড়ে মারল। ঝনঝন শব্দ তুলে কয়েক টুকরো হয়ে গেল মিরর। এক অংশ লেগে আছে, আর তাতে নিজের মুখচ্ছবির অস্পষ্ট কিছু অংশ দেখা পেল, যা ভয়ঙ্কর তিমিরাচ্ছন্ন। খিটমিটে মেজাজের মেয়ে সানিন সকলের কাছে এমন বিরূপ প্রকৃতিতেই পরিচিত। মুখে হাসির রেখা পাওয়া যেন কোনো বিরল কাহিনী। সকলের ভালো মুডকে নষ্ট করে দিতে পারে মুহূর্তেই। তাই বন্ধুরা তেমন একটা পছন্দ করে না ওকে। তবে আওয়ান সবার থেকে আলাদা। সানিনকে খুব আগলে রাখে। মেয়েটার মন বোঝার শক্তি যেন সৃষ্টিকর্তা একমাত্র ওর মাঝেই বপন করে দিয়েছেন। অবশ্যই এতে বাকিরা অনুরাগ শূন্য। তবুও সবাই এগিয়ে চলেছে মানিয়ে নেওয়ার এক নিষ্ফল চেষ্টায়। হেই, সকলের কি অবস্থা? ভালো। আজ এত লেট হলো কেন তোর? আসলে আমার কাজিন এসেছে, ওর সাথেই আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেল। কিন্তু আওয়ান কোথায়? আসেনি আজ? এসেছে তো। আসছে যখন, তো কোথায় মহারাজ? সেটা তো ঠিক জানি না। চারপাশে একবার চোখ বুলিয়ে বসলো সানিন। মডার্ন ফ্যাশনে চলাফেরা করে সবসময়, সেই কারণে পাছে লোকে নানান কথাই শোনায়, তবে সামনে কারো টু শব্দটি নেই। হেই আওয়ান। সানিন, ওয়াও, তুই আজ এলি যে? সূর্য ঠিকঠাক উদয় হয়েছে তো? বেশি বেশি হচ্ছে, এমনিতেই আসতাম কাল থেকে, তবে শুনলাম কি যেন পার্টি হচ্ছে আজ। ভালোই করেছিস। আসলে আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম তোর কথা। এটা তোর। কিন্তু সানিন, এখন না প্লিজ। সকলের মাঝে উপহার গ্রহণ করতে পছন্দ করে না আওয়ান, তবুও জোরপূর্বক হাসার চেষ্টা করে বক্সটা নিল। হয়তোবা কোনো বড় ব্র্যান্ডের ঘড়ি আছে এতে, যা পরে থাকবে কাবাডের কোনো এক এলোমেলো কোণে। গাড়ি দিয়ে চলাফেরা করে তিয়া, তবে সেটা সব সময় নয়। মূলত বিলাসিতা সহ সকল কার্যক্রম ওর মনের উপর নির্ভর করে। পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় কারো সাধ্য নেই কিছু বলার। তবে আজ গাড়ি ছাড়াই বের হলো। দারোয়ান অবশ্য বললেন গাড়ির কথা। তিয়া নাকচ করে বলল রিক্সা ডেকে দিতে। কথা মতো রিক্সা ডেকে দিলেন দারোয়ান। বাতাবরণ কবষ্ণ নয়, আবার শীতলও নয়, কেমন যেন গুমট বসন্ত বসন্ত ভাব। তবে মূলত এখন চলছে বর্ষাকাল।
খটখট আওয়াজ করে এগিয়ে যাচ্ছে রিক্সা। কি সুন্দর জাদু রয়েছে যন্ত্রটিতে। ড্রাইভার মামার পায়ের ছোঁয়াতে চলছে মাইলের পর মাইল। পৃথিবীর সকল সৃষ্টিকর্ম বড় আশ্চর্যজনক। এসব ভাবতে ভাবতে ভার্সিটির কাছে চলে এসেছে তিয়াশা। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ব্যাগটা ভালো করে কাঁধে নিতেই চোখ যায় রোডের ওপাশে থাকা এক আইসক্রিম পার্লারের মেইন ফটকে। জোরালো হাসির সাথে মেতে আছে সানিন আর আওয়ান। মেয়েটার ভাবভঙ্গিমা কখনোই ভালো লাগে না ওর। মনে পড়ে যায় প্রথম দিনের কথা। সেদিন কি অপদস্থটাই না করেছিল ওকে। পরে অবশ্য ক্ষমাও চেয়েছে। তবে তিয়ার ক্ষোভ মিটেনি। আইসক্রিমের বিল মিটিয়ে লম্বা লম্বা পা ফেলে সব থেকে ঝড়ের গতিতে বের হয়ে এলো আওয়ান। কিছুক্ষণ পূর্বেই ভার্সিটির গেট দিয়ে তিয়াশাকে যেতে দেখেছে। সানিন কিছুই বুঝলো না। হাতে থাকা আইসক্রিমটা গলে গেছে বেশ কিছুটা। সেটার দিকে তাকিয়ে হতাশার শ্বাস লুকালো। জীবন উপাখ্যান এক এক সময় এক এক রকম। এই মুহূর্তে যে তোমার সাথে আছে, কাল সে নাও থাকতে পারে। সবাই শুধু উপর দিয়ে বিবেচনা করে। কার সময় আছে অন্য কারো অন্তঃকরণের খোঁজ রাখা? সরি এভরিওয়ান। রাখ তুই তো সরি। এই ইহজগতের সব থেকে লেট ব্যক্তিটাই হলি তুই। তাই এক্সাম হলে কার লেখা সবার আগে কমপ্লিট হয় বলো তো? আর ভার্সিটি শেষ হলে কে সবার আগে বের হয়? সেটা তো তোর এক্সট্রা অ্যাক্টিভিটি। তবে ভার্সিটিতে সবার লেট তো তুই ঢুকিস, তাই না? তো হলো তো, ক্রস ক্রস। সুমিতার শব্দভাণ্ডার এবার খালি। বরাবরই যুক্তি দিয়ে ক্রস ক্রস করে মুক্ত হয়ে যায় তিয়া। এই মেয়ের সাথে কথায় পারা মুশকিল। মাত্রই চিপসের প্যাকেটটা খুলেছে জিমাম। চারপাশ থেকে চারটা হাত সবগুলো চিপস নিয়ে নিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে প্রতিবাদের সুযোগও সে পেল না। বিহ্বল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে হেসে উঠল চারজন। কয়েক সেকেন্ড পর সেই হাসির সাথে যোগদান করলো জিমাম নিজেও। বন্ধু মানে খাবারে ভাগ বসানো, আর বন্ধু মানে এক আত্মা দুইটি প্রাণ। এদের ক্ষেত্রে এক আত্মা 6টি প্রাণ। মাঝে শুধু পেন্ডিং হয়ে আছে সানিন। মেয়েটার সাথে সকলের বনিবনা হয় না তেমন। তবে বন্ধুমহলের একটি আসন তার জন্য বরাদ্দ করে দিয়েছে সকলের প্রিয় আওয়ান। তবে এই সপ্তম আত্মাটা সকলের থেকে আলাদা। ক্লাসের সম্মুখে সেই থমে গেল 5 জোড়া বিচলিত পা। প্রচণ্ড শক্তপোক্ত হয়ে শটান হয়ে দাঁড়ালো। একে একে সবার আগাগোড়া পরখ করলেন প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। ভদ্রলোকের নামের মতোই ভয়ঙ্কর তেজ বিদ্যমান। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওদের। অল ইজ ওয়েল, বাট ক্লাস টাইমে লেট করা ভেরি ব্যাড। সরি স্যার। 5 জনে একসঙ্গে বলায় ছোটখাটো টর্নেডোর মতো আওয়াজ হলো। শঙ্কর ভট্টাচার্য গোল গোল করে তাকিয়ে থেকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আহ্লাদে আত্মহারা 5 জোড়া পায়ের গতি এমন দেখালো যেন ঝড়ো হওয়া বয়ে চলল এইমাত্র। টিয়া এদিকে আয়। সিট খালি করে দিল আওয়ান। মূলত তার জন্যই অপেক্ষা করছিল। ক্যাম্পাসে ঢোকার পথে দুর্ভাগ্যবশত প্রফেসরের সাথে দর্শন হয়, আর মন না টানা সত্ত্বেও ক্লাসে আসতে হলো। প্রফেসর শঙ্কর স্যার ম্যাথ করাচ্ছেন। পুরো ক্লাসে একটা মশার গুনগুন অবধি নেই। হোয়াইট বোর্ডটার দিকে অনিমেষ তাকিয়ে থাকা তিয়ার মনোযোগ পাওয়া যাচ্ছে না কিছুতেই। মনোসংযোগ সৃষ্টির লক্ষ্যে হালকা করে শীষ বাজালো। তবে দুর্ভাগ্যের কারণে সেই শীষের শব্দটা একটু বেশি জোরালো হয়ে গেল। ক্লাসরুমে থাকা প্রতিটা নেত্র তাকালো শব্দের উৎস অনুসারে। টিচার ক্লাসে থাকা অবস্থায় কোনো শব্দ করাকে যেখানে পাপ হিসেবে ধরা হয়, সেখানে মুখ দিয়ে শীষ বাজানো তো মহাপাপ। আর এই মহাপাপ কর্ম করেছে আওয়ান। রোষ মেশানো দৃষ্টিতে তাকালেন প্রফেসর। একবার ক্ষমা প্রার্থনা করতেই ঝাঁজ মেশানো কণ্ঠে ভদ্রলোকের জ্ঞান শুরু হলো। এতটাই জোরালো সে জ্ঞান যা সহ্য করতে না পেরে ব্যাগপত্র গুটিয়ে এক প্রকার পালিয়ে গেল ছেলেটা। পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেছে। স্কেল দিয়ে শব্দ করে প্রফেসর বললেন, সাইলেন্ট এভরিওয়ান। নীরবতায় ছেয়ে গেল ক্লাসের প্রতিটি স্থান। কিয়ৎক্ষণ পর তিয়াও বের হয়ে গেল। পুরো ক্লাসের দৃষ্টি তখন ওর পদচারণে। কেউ কেউ সাহসে প্রশংসা না করে ঠিক থাকতে পারল না বোধহয়। আর তার ফলস্বরূপ ধমকে উঠলেন ম্যাথ প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। মাঠে এসে পা দিয়ে মাটিতে আঁকিবুকি করছিল আওয়ান। সুদূর থেকে ভেসে আসা কণ্ঠের মতো কিছু শব্দ কানে এলো। পিছন থেকে অবিরতহীনভাবে ডেকে যাচ্ছে তিয়া। কাছে এসে শ্বাস নিতে নিতে বলল, কি বলবি বল? আমি কখন কি বলবো? এড়িয়ে যাবি না তুই। আমি কিন্তু দেখেছি আমাকে ইশারা করছিলি। ও ওইটা আসলে হয়েছে কি? কি হয়েছে বল। ইয়ালিপনা পছন্দ নয় আমার। একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারছি না। হেল্প কর না দোস্ত। চারপাশে চোখ বুলিয়ে নিল তিয়া। লিস্ট অনুযায়ী সব ঠিকঠাক। মোটামুটিভাবে বার্থডে পালনে যে সকল আয়োজন করা হয় তার সবই করা হয়েছে। তবে সত্যিকার অর্থে আজ ওদের কারো জন্মদিন নয়।
তবে সত্যিকার অর্থে আজ ওদের কারো জন্মদিনই নয়। তবুও অভিনয় চালাতে হবে। কয়েকটি টেবিলের পরে বসে চকলেট ব্রাউনিতে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল সানিন। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক, তবে কাউকে প্রশ্ন করার প্রয়োজন বোধ করছে না। শুধু দেখে যাচ্ছে নির্বিকার ভঙ্গিমায়। চেঞ্জিং সাইড থেকে কস্টিউম চেঞ্জ করে এসে একটা চেয়ারে বসলো আওয়ান। লাল রঙের স্যুট বুট পরে একদম ফিটফাট রাজকুমার। সাম্মিত চোখ থেকে কাজল নিয়ে নজর টিকায় দিয়ে দিল। হাত দুটো ভাঁজ করে কানের কাছে ঘুরিয়ে বলল, দোস্ত, আগে জানতাম মেয়েদের রূপ গলে গলে পড়ে, তবে আজকে আরেকটা ধারণা যোগ হলো। অন্য কোনো ছেলেদের না হলেও তোর রূপ ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ে। বাজে কথা বলবি না শাম্মী, অনেক দিন হলো হাতের জোর দেখাই না, তাই বলে আমার সাথে মজা। খারাপ কে বলেছে? সত্যি তোকে খুব সুন্দর লাগছে। প্রজ্জ্বল এর কড়া প্রশংসায় আত্মগরিমা চলে এলো। আওয়ানের শুভ্র মুখের খোঁচা খোঁচা দাড়িতে এসির ঠান্ডা সমীরণ এসে স্পর্শ করে গেল। যত্নে বড় হয়ে যাওয়া চুলগুলো কপালে আছড়ে পড়েছে কেমন। এই মারাত্মক রূপে অনেকের হার্টবিট মিস হয়ে গেছে নিশ্চিত। কিন্তু তিয়াশা ফিরেও তাকাচ্ছে না। কোমরে হাত গুজে দিয়ে শুধালো আওয়ান, আমাকে কেমন লাগছে রে তিয়া? ভালো। শুধু ভালো? তো আর কেমন লাগবে? রোজ রোজ তোর বাদুর মুখখানা দেখে আমার অন্তর তো ঝলসেই গেছে। তুই কোন রাজ্যের রূপসী রে? মেঘরাজ্যের রাজকন্যা আমি, বৃষ্টির মতোই সুন্দর। আর যাই হোক, তোর মতো বাদর নই। আমি বাদর হলে পেতনির মতো ঝগড়াটে তুই। তিয়ার চুল ছেড়ে দিয়ে চলে গেল সে। এই মেয়ের সাথে কথা না বলাই উত্তম। মুখের মধ্যে যেন বিছুটি লাগানো। গেট দিয়ে দৌড়ে এলো জিমাম। হাতের ইশারা দিয়ে বলল, এসে গেছে। চট করেই বসা থেকে উঠে দাঁড়ালো আওয়ান। কেকে শেষ মোমটা লাগিয়ে তিয়াশাও সামনে চলে এলো। সুমিতার সাথে কথা বলতে বলতে আসছে একটি অতি সুন্দরী মেয়ে। নিঃসন্দেহে যে কোনো নারী ও মুগ্ধতায় বা ঈর্ষায় কেঁপে উঠবে। সেখানে পুরুষদের অবস্থা কাহিল না হয়ে কি করে পারে। প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে এবার। রেস্তোরাঁয় ঢুকে সবাইকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল মেয়েটি। পরিস্থিতি সামলে নিতে কণ্ঠ বাজিয়ে সুমিতা বলল, হ্যালো গাইস, এ হলো আমাদের প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়া। হাই। সকলের সাথে কুশল বিনিময় করলো মধু। সুমিতার চোখ টিপে ইশারা করলো আওয়ানকে। হঠাৎ করে ছেলেটা মনোভাবে বিচরণ করছে ভীত সন্তুষ্ট। তিয়াশার ধাক্কা খেয়ে কাছে গেল আওয়ান। হাত বাড়িয়ে বলল, হাই, আমি তোমাকে ইনভাইট করেছি মধু। উপস, সরি মধুপ্রিয়া। ইটস ওকে, আমাকে সবাই মধু বলেই ডাকে, আপনিও ডাকতে পারেন। জবাবে প্রসন্ন হলো আওয়ান। ইচ্ছাকৃতভাবে মধুপ্রিয়া থেকে শর্ট করে মধু বলে ডেকেছে সে। সানিন এবার যেন কিছু একটা আজ করতে পারলো। সবাই যে যার মতো জুস নিচ্ছে। তিয়া এসে ফিসফিস করে বলল, কি হচ্ছে কি আওয়ান? মেয়েটাকে ট্রিট করব কি আমরা? আমি পারবো না রে। গাট্টা মারবো। যা বলছি এক্ষুনি যাবি তুই। তিয়ার জোরাজোরিতে কনফিডেন্স বাড়িয়ে মধুপ্রিয়ার কাছে এলো আওয়ান। মেকি হাসি দিয়ে বলল, আজকের জন্য তুমি আমার স্পেশাল গেস্ট, তাই তোমাকে ট্রিট করা আমার গুরু দায়িত্ব। আমি ঠিক আছি, সবাই তো আছি, কোনো অসুবিধা হবে না আমার। এটা বললে কি চলবে মধুপ্রিয়া? আরে চিন্তা করো কেন, আজ বার্থডে বয় তোমার একার নয়, আমাদের সকলের ট্রিট করবে, তাই না রে? তিয়ার কথায় সম্মতি জ্ঞাপন করতে মাথা ঝাঁকালো আওয়ান। পরিশেষে আওয়ানের সাথে এগিয়ে গেল মধুপ্রিয়া। পেছনে ঘুরেই ফ্লাইং কিস ছুড়ে দিয়ে থ্যাঙ্কস জানালো তিয়াকে। স্থলিত ভঙ্গিতে টেবিলে বসলো তিয়াশা। প্রচন্ড মাথা ব্যথা করছে। শুধুমাত্র এই বাদর ছেলের মুখের পানে চেয়ে মিথ্যে জন্মদিন হেল্প করে চলেছে তাকে। রূপের সাথে গুণেরও অধিকারিণী মধু। মেয়েটির সম্পর্কে যতই শুনছে ঠিক ততটাই বিমুগ্ধ হয়ে যাচ্ছে আওয়ান। ড্রয়িং ক্লাস না করেও কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে। দুদিন আগেই সেলফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে ওদের। মধুপ্রিয়া এত সহজে বন্ধুত্ব করে নেবে তা যেন ছিল আকাশ কুসুম কল্পনা। ফোনের ফ্রন্ট সাইটে নিজের ছবি ছিল, সেটাকে বদল করে নিয়েছে সেদিনের সাক্ষাৎ শেষে। আওয়ানের সিক্স সেন্স বলছে মধু তার প্রেমে হাবুডুবু খাচ্ছে নিশ্চিত। ভার্সিটি যেতে হবে, তাই চটজলদি ফোন রেখে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। শাওয়ার শেষ করে মিনিট 5 মাঝেই পুরোপুরি তৈরি হয়ে গেল। দৃষ্টিনন্দন সৌন্দর্যের অবস্থা না হলেও আওয়ানের চালচলন সকলে নজর কেড়ে নেয় ক্ষণিকের পরিচয়ে। দাঁড়াও আওয়ান। আমি আসবো? আসো। কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। পলিটিক্যাল ইস্যুর কারণে ভার্সিটি তো অফ আজ। ফাইনাল ডিপার্টমেন্ট তো অফ নয়, আমি চাইলে খোঁজ নিতেও পারো।
ছেলের কথায় জোর দেখা যাচ্ছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাকালেন তিনি। নিজেকে ঠিক রাখতে খুব কষ্ট হচ্ছে আওয়ানের। সামনে দাঁড়িয়ে থাকা নারীটি শুধু তার গর্ভধারিণী মা নয়, বরং একজন একনিষ্ঠ মানুষও বটে। তার সামনে এমনভাবে মিথ্যে বলা চারটেখানি কথা নয়। টেবিলের উপর ধপ করেই বইটা রাখলেন সুষমা। বদ্ধ কক্ষে সে শব্দ অদ্ভুত রে শোনালো, যেন বহুদিন পর কোনো শব্দহীন কক্ষের দ্বার উন্মুক্ত করেছে অজানা কেউ। সরি আম্মি, আমি খুব খুব সরি। আমার মিথ্যে বলা উচিত হয়নি। কতবার একই কথা বলবো আওয়ান? আমি এবার সত্যি মর্মাহত আম্মি। আমি আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম, যদি তুমি বারণ করো, তাই এই মিথ্যেটা। তিয়াশা আমাকে ফোনে বলেছে তুমি যেতে পারো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না আওয়ান, তাই হা হয়ে যাওয়া মুখটা বন্ধ না করেই তাকিয়ে রইল সুষমার পানে। তিনি আবার একই কথা বললেন। খুশিতে লাফিয়ে উঠল, তবে তার স্থায়িত্বকাল খুবই কম। কোনো মতো রুম থেকে বের হলো। দেয়ালে ঝুলিয়ে রাখা নিজের সব থেকে প্রিয় ব্যাট নিয়ে চুমু এঁকে দিল। ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়ে কথা বলছে জিমাম। অন্য পাশে আড্ডা দিচ্ছে বন্ধু মহলের বাকি সদস্যরা। ফিল্ডের কাছে এসেই মুখের ভঙ্গিমা বদলে ফেলল সে। রওনাকার তার দলবল এসেছে, হাতে রয়েছে ব্যাডমিন্টন ব্যাগ। এই যে খোকা, এখন আমরা খেলবো এখানে। আমরা আগেই জায়গা দখল করে রেখেছি, তাই আমরা খেলবো আজ। বললে জায়গা কি তোর বাপের? মুখ সামলে কথা বল রৌনক, না হলে কি? থেমে গেলি কেন? বল, কি বলছিলি? দেখ, তোর সাথে ঝগড়া করার কোনো মুড নাই আমার, তাই এখনই চোখের আড়ালে যা। দাঁত কিরমির করতে করতে পাশ কাটল রওনাক। এই নাদুস নুদুস ছেলেটার এত সাহসের একমাত্র উৎস তিয়াশার করা সেদিনের অপমান। ডান গালে হাত রেখে নেত্রপল্লব বন্ধ করল। সমস্ত ঘটনা একে একে রিপিট হতে লাগলো চোখে। তীব্র আক্রোশে হাতে থাকা র্যাকেট ব্যাট চেপে ধরল। সঙ্গে সঙ্গে বেঁকে গেল ইউনেক্সের ব্যাট। টুর্নামেন্ট শুরু হবে মাত্র কয়েক মিনিট। জ্যামে আটকে আছে আওয়ান। শহরের রাজনৈতিক দলের নেতা বের হওয়া মানে গরিবের পেটের ভাত কেড়ে নেওয়া। দেশ ও জাতির কল্যাণে সৃজন ঘটেছে নানান দলের, তবে কল্যাণের থেকে অকল্যাণের সংখ্যাই অধিক। ঘামে ভেজা টি শার্টটি গায়ের সাথে লেপটে গিয়ে বডি মাসেল স্পষ্ট হয়ে গেছে। অতি যত্নে গড়ে তোলা মিহি চুলগুলো দোল খাচ্ছে শীতল সমীরণে। ছুটে এসে সামান্য নাক কুচকে বলল আওয়ান, এত জ্যাম বোধহয় পুরো জীবন দশাতে দেখিনি আমি। তুই তো ঘেমে নে একাকার, এখন খেলতে পারবি তো? পারবো পারবো, আগে বলো মধুপ্রিয়া এসেছে কিনা? এসেছে তো, গ্যালারির শীর্ষে বসে হাসি তামাশা করছে। তিয়া কোথায় রে? আরে বলিস না ওর কথা, কতবার বললাম কিন্তু আসলোই না। কি বলিস আসেনি? কিন্তু আমায় যে। অর্ধেক বাক্যের মাঝে মধুকে দেখলো আওয়ান। এদিকেই আসছে মেয়েটি। পরনে মেরুন রঙের ক্যাজুয়াল শার্ট আর জিন্স, গলায় ঝুলানো ফ্যাশনের স্কার্ফ। মেয়েটির চোখের দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করলো। মধুকে বেশ উৎফুল্ল দেখালো। আওয়ানের আগেই প্রশ্ন করলো মধু, কেমন আছো আওয়ান? বেশ ভালো, ইউ লুকিং বিউটিফুল। থ্যাঙ্কস। আচ্ছা চলো ওই দিকটা যাই। ঘাসের উপর বসলো মধু আর ওর ঠিক দু হাত পাশে বসলো আওয়ান। মেয়েটি একের পর এক গল্প করে চলেছে। ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে সুচেতা ভাব। বাঁশি শব্দে পেছনে তাকালো আওয়ান। টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তাই বলল, এবার তো আমাকে যেতে হবে মধু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বেস্ট অফ লাক। হাত নাড়িয়ে বিদায় জানালো আওয়ান। ঘাসের উপর আরো কিছুক্ষণ বসে থাকে গ্যালারির দিকে অগ্রসর হলো মধু। ঘুম জড়ানো কণ্ঠে তিয়ার রাগ গলে গলে পড়ছে। এতবার বলা সত্ত্বেও ও কল করেছে সামনে। মেয়েটিকে বলেও লাভ হয় না, তবুও বলল, দেখ, আর একবার ভিডিও কল করলে ফোন সুইচ অফ করে দিব আমি। দোস্ত এমন করছিস কেন? আমাদের দুই বন্ধু টুর্নামেন্ট খেলবে আর তুই দেখবি না? আমার চোখে শুধু ঘুম শাম্মী, ভিডিও করে পাঠিয়ে দিস। দোস্ত গুমট মুখ থেকে চোখ ফেরালো তিয়াশা। কল কাটার আগে সানিন এসে যোগ দিল। মেয়েটার কণ্ঠ আজ উগ্রতাযুক্ত। সানিনের সাথে টুকটাক যা কথা হলো তা গত 3 বছরের বন্ধুত্বে কখনোই হয়নি। এমন পরিবর্তনের সব থেকে অবাক হয়েছে তিয়া। আদৌ কি মেয়েটা বদলে গেল? টুর্নামেন্টে হেরে মুখ ভার, এভাবে লজ্জায় মাথা ঠুকে যাবে জানলে কখনোই আসতো না আওয়ান। মায়ের আঁচলে মুখ গুজে থাকতো লক্ষ্মী ছেলের রূপে। ভাগ্য কি না এভাবে ঠকালো তাকে। বড় মায়া হলো নিজের প্রতি। সাথে কোথা থেকে যেন ভেসে এলো করুণ স্বীকারোক্তি। আজকে টুর্নামেন্টে হেরে যাওয়ার একমাত্র কারণ তিয়া। মেয়েটার দোষ সব দিকে। যদি না আম্মিকে মানাতো তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়া হতো না। আর তখন না থাকতো হেরে যাওয়া নিয়ে আফসোস। কিন্তু এখন কি হবে?
মধুপ্রিয়ার কাছে যেতে হবে কতটা সংকোচে। আহা, কি সুন্দর আত্মগরিমা নিয়ে চলছিল দিন, তবে এখন তো ফুটো বেলুনের মতো চুপসে যেতে হবে। ভাবতেই ভীষণ কান্না পেল ওর। শুধুমাত্র মধুপ্রিয়ার দর্শন থেকে বাঁচতে পেছনের দিক দিয়ে বেরিয়ে এসেছে। কখনো কল্পনাও করেনি জীবন তাকে চোরের মতো পালাতে বাধ্য করবে। পকেটের ফোনটা ক্যাচ ক্যাচ শব্দ করে চলেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা সম্মুখে নিল। তিয়াশার নাম দেখেই রাগ এসে ভর করল মুখমণ্ডলে। রিসিভ করে এক নাগারে বলা শুরু করেছে, তোর জন্য মধুপ্রিয়ার সম্মুখে হেরে গেছি আমি। মান ইজ্জত সব মাটির সাথে মিলে গেল আজ। তুই বল, কোন মেয়েটা এমন হেরো ছেলের সাথে প্রেম করবে? তুই যদি আম্মিকে না মানাতি তাহলে আমি আসতাম না, আর না হতো মান সম্মানের ফালুদা। একটু থেমে আবার বলতে লাগলো, তুই সব ইচ্ছে করে করেছিস। নিজে তো প্রেমের ছ্যাঁকাকে বেহাল অবস্থা, এখন আমার প্রেমটা শুরু করার আগেই ভেঙে দিলি। কার সাথে কথা বলছি আমি? শুধু শুধু সময় নষ্ট হলো। ধ্যাত। কল কেটে গেছে। তিয়ার চোখে মুখে বিরক্তি ভাব। এই মুহূর্তে এসব কথা যদি আওয়ান না বলে রওনাক বলতো তাহলে কেঁদে পুরো ঘরের অবস্থা খারাপ করে দিত। কিন্তু এখন শুধু রাগ হচ্ছে। একটা শিক্ষা পেল আজ। সাদে বলে না, লোকের ভালো করতে নেই, না হয় দোষটা পড়বে তোমারই ঘাড়ে। বহুদিন ধরেই তামজিদ খন্দকার মেয়ের বিয়ে নিয়ে ভাবুক হয়েছেন, তবে মেয়েকে বলার মতো সাহস হচ্ছে না। প্রতিটা বাবার নিকট তার সন্তানেরা হয় রাজকন্যা কিংবা রাজপুত্র, তবে একমাত্র সন্তান হলে বলা যায় আদরের দুলালি। তিয়াশার ক্ষেত্রেও আদরের দুলালি ট্যাগটা প্রযোজ্য। মানুষ যাকে অতি ভালোবাসে তাকে নাকি দ্রুত হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই চিন্তাধারা অব্যাহত রেখে গত 22 বছর যাবৎ মেয়ের বিয়ে নিয়ে কখনো টু শব্দ অবধি করেননি তিনি। তবে আমাদের সমাজের একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে চলা মানে ঘোর অপরাধ। দরজায় নক না করে ঘরে চলে এসেছিল তিয়া। মর্যাদা দেখাতে দুপা পিছিয়ে গেল, বলল, ডেকেছিলে আব্বু? হ্যাঁ মামনি, কাজের প্রেসারে তোমার সাথে কথাই বলা হয় না, তাই ভাবলাম আড্ডা দেই একটু। খুব ভালো করেছো, আমার মনটাও আড্ডা আড্ডা করছে। ভেবেছিলাম মাকে বলবো তুমি আসলে যেন ডেকে দেয়। তো মামনি, পড়াশোনা কেমন চলছে? তোমার মা বলল কিছুদিন আগেই নাকি মন মরা হয়ে গিয়েছিলে, কেন সমস্যা হয়েছে কি? না আব্বু, সবই ঠিকঠাক। আসল কথায় আসা যাক, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই কারণেই তোমার সাথে কথা বলা। কি সিদ্ধান্ত আব্বু? মেয়েরা ঘরের সৌন্দর্য, তবে একটা নির্দিষ্ট সময় পর তাদের অন্য ঘরে যেতেই হয়। আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো আমার কথা। তিয়ার মুখের গড়নে কিঞ্চিত পরিবর্তন ঘটেছে। কিছুদিন আগে এত বড় ধাক্কা খেতে হলো, এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি করে নেবে? তাছাড়া সামনেই যে ফাইনাল পরীক্ষা, গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে চায় তিয়া। সেই হিসেবে এখন বিয়ে নামক ভয়ঙ্কর বিষয়টি এড়িয়ে যাওয়াই উত্তম। তাই একটু কৌশল খাটালো সে। বাবার মুখের হাসি ধরে রাখতে বলল, বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আব্বু, তবে আগামী 2-3 মাসের মধ্যেই আমার ফাইনাল এক্সাম, আর তারপর বিসিএস পরীক্ষায় অংশ নিতে চাই আমি। এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই মামনি, তুমি পড়াশোনা করো নির্বিঘ্নে। শুধু আমাকে এটুকুই অভয় দাও যে বিয়ে নিয়ে কোনো দ্বিমত নেই তোমার। নেই আব্বু, তবে আমি পড়াশোনা কমপ্লিট না করে বসছি না বিয়েতে। বাবা মেয়ের কথার সাথে মনের মিল হয়ে গেল। বিয়ের আয়োজন ফেলে পারিবারিক কথাবার্তা শুরু হলো এবার। তিয়ার চোখটায় সামান্য পানি এসে বিরক্তি সৃষ্টি করছে। বৃদ্ধা আঙুলে মুছে নিল তা। এই মূল্যবান অশ্রুকণা এক অমানবিক প্রতারকের জন্য ফেলার কোনো মানেই নেই। বিশিষ্ট শিল্পপতি মুহতাদি আনসার এর কনিষ্ঠ সন্তান মধুপ্রিয়া। বিষয়টা পুরো ভার্সিটিতে আলোড়ন ফেলে দিয়েছে। দেওয়ারই কথা, মাসখানেক আগেই বর্ষসেরা শিল্পপতি অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই হিসেবে নাম ডাক খ্যাতি বেড়েছে বেশ কয়েক গুণ। মধুর চালচলন দেখে বোঝার মাধ্যম নেই কোটি টাকার উত্তরসূরি। ক্যাম্পাসের চারপাশে মেয়েটির নামে মৃদুগুঞ্জন শোনা যায় এখন। এই মাতামাতির হেতু খুঁজে পাচ্ছে না সানিন। তিক্ত হলেও সত্য, আওয়ানের সাথে মধুকে মেনে নেওয়া ওর জন্য কেন যেন বেশ কষ্টসাধ্য। সকলের উপনীত হওয়ার অপেক্ষা করছিল, তবে দ্বিতীয় বর্ষের এক ছেলের চাহনি দেখে অদ্ভুত ঠেকল। কেমন করে যেন দেখছে ওকে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে পথ বাড়ালো সে। ডিপার্টমেন্টের কাছাকাছি এসেই পেছন ঘুরে রাগী সুরে শুধালো সানিন, এই ছেলে, আমার পিছু নিচ্ছ কেন? আমি তো আপনার পিছু নেইনি। মিথ্যা বলছো কেন? এই ডিপার্টমেন্টের কাছে কি দরকার? আপনাকে কেন বলবো? আশ্চর্য, মুখে মুখে তর্ক করছো আবার। যাও এখান থেকে। আপনি বললেই যাব? আলবাদ যাবে।
একবার নয় 1000 বার যাবে। খিটমিট করে হাসতে লাগলো ছেলেটি। সানিনের কপালের ভাঁজ বলে দিচ্ছে ঠিক কতটা বিরক্ত সে। তবুও ছেলেটার হাসি থামার নামগন্ধ নেই মাত্র। একরাশ বিরক্তি নিয়ে নিজ ডিপার্টমেন্টের পথে অগ্রসর হতেই পেছন থেকে ছেলেটি বলল, আপনার লাল চোখের দৃষ্টি যে আমার ঘুম কেড়ে নিয়েছে, সেই দায় দিবে কে? ঈষৎ রক্তিম মুখে নিয়ে আওয়ানের পাশে বসলো সানিন। ম্যাথ স্যার ক্লাসে আসায় কোনো প্রশ্ন করার সুযোগ হলো না। তবে কিছু একটা গন্ডগোল ঠেকলো যা ঠিক করে অনুমান হচ্ছে না। আবারও ভার্সিটি আসছে না তিয়া। এই নিয়ে ফোনে কলহ চলল কিছুক্ষণ। তবে তিয়াশার মনকে গলাতে পারল না কোনো ক্রমেই। এমন অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া যেন অনায়াসেই কয়েক প্রহরের মাথা ব্যথা। প্রেম নাকি বিরহের স্বাদ দেয়, তবে বন্ধুত্ব যে এইভাবে কলহ বিরহ ঘুরিয়ে আনে তা জানা ছিল না কোনো কালেই। মেয়ে মানুষ হলো যন্ত্রণা, এদের ছাড়া চলেও না, আবার থাকলেও ভালো লাগে না। জিমামকে কল করলো আওয়ান। এত আর্জেন্ট কল শুনে ছুটে এলো সে। হাত পা কাঁপা শুরু করেছে। 8 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমেছে। লিফটে ওঠার সময় কোথায়? দোস্ত, তোর কি হয়েছে? এমন ব্যস্ত কণ্ঠ কেন? বাইকের চাবি দে। পকেট থেকে চাবি বের করে দিল জিমাম। আওয়ান শুধু বলল, বিকেলে কথা হবে। পর মুহূর্তে ধোয়া উঠিয়ে বাইক নিয়ে মিলিয়ে গেল দৃষ্টির থেকে বহুদূর। হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসেছে আওয়ান। গালের এক পাশ উঠানামা করছে রাগে। তিয়াশার বাসায় বড় করে তালা ঝুলানো। এদিকে দারোয়ানকেও দেখা যাচ্ছে না। সিঁড়িতে বসে থেকে কোমরে ব্যথা হয়ে গেল, অথচ দারোয়ান লাপাতা। সাহেব, এই যে সাহেব। হাঁটু থেকে মাথা তুলে তাকালো আওয়ান। চোখে ঘুমের ক্লান্তি। 2 চোখে হাত বুলিয়ে বলল, কোথায় ছিলেন চাচা? সেই 1টা থেকে বসে আছি। আমি তো ভাত খাইতে গিয়েছিলাম। তবে আপনি জানেন না তিয়া মামনিরা বাসায় নেই? কি বলেন? সকালেই তো কথা হয়েছে, আমাকে তো কিছু বলেনি। কি জানি, হয়তো মনে নাই। আনমনা হয়ে চলে এলো আওয়ান। তিয়া যে ইচ্ছাকৃত এমনটা করেছে তা বলার বাকি থাকে না। ভেতরে ভেতরে জ্বলন হচ্ছে খুব। শুধু শুধু এই মেয়ের জন্য চিন্তা করছিল, অথচ সব ঠিকঠাক। ইদানিং মধুপ্রিয়ার সাথে সময় কাটানো হয় না। সকাল বিকেল মিলিয়ে 2-1টা মেসেজের লাইন। বিষয়টা হয়তো সম্পর্কটায় খাদ নামাতে পারে। সেই আশঙ্কায় কেঁপে উঠল আওয়ান। মনে মনে ঠিক করলো গিফট নিয়ে যাবে মধুর জন্য। এতে হয়তো মেয়েটির সাথে সম্পর্ক গাঢ় হবে। চশমার ফাঁক দিয়ে নিজের ভাইকে দেখে চলেছে আরুষি। লোকে বলে সদ্য পা দেওয়া কিশোরী মন আর নবযৌবনের আগের সময়টা মানুষ একটু বেশি উপলব্ধি ক্ষমতা পায়, যা মাঝে এসে হারিয়ে যায়। নবযৌবনে পা দেওয়া আরুষির অবচেতন মন একটু বেশি উপলব্ধি করতে পারল। ভাইয়ের যে মনে রোগ হয়েছে তা যে কেউ বলে দিতে পারে। আরুষি, একটা কাজ করে দিবি বোন? কি? তুই তো বাংলায় খুব ভালো, একটু গুছিয়ে উইশ লেটার লিখে দিবি। নর্মাল উইশ হয় না বন্ধুর জন্য, একটু আবেগ, নরম মোলায়েম প্রাঞ্জল ভাবে অনুভূতি প্রকাশ। রাস্তায় জারিনের সাথে দেখা হওয়ার পর রওনাকের মন ভালো নেই। মেয়েটার সাথে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধন সৃষ্টি করতে যাচ্ছিল, যদিও এর পেছনে লুকিয়ে ছিল অসৎ উদ্দেশ্য। তবে মন আজ অন্য কথা বলছে, যা কিছুতেই সরাতে পারছে না। হয়তো এত কাছ থেকে কাউকে অনুভব করা হয়নি, সেই কারণে। মাঠ বরাবর আসতেই মাথায় ফুটবলের আঘাত এলো। মৃদু শব্দ করে উঠল সে। কপালে হাত বুলিয়ে সামনে তাকাতে লাল হয়ে গেল নেত্র। সর্বশক্তি দিয়ে বলের গায়ে আঘাত করে বলল, তুই আমার গায়ে বল লাগিয়েছিস? প্রথমত আমি ইচ্ছা করে লাগাইনি, দ্বিতীয়ত ভুল যেহেতু আমার হয়েই গেছে সেহেতু আমি ক্ষমা চাইছি। ক্ষমাতেই সব মাপ? তো কি করার আর, এখন কি মারবি আমায়? মাথা গরম ছিল ওর। এখন নিজের রাগকে ধরে রাখতে পারছে না। তীব্র আক্রোশ নিয়ে দাঁত কিরমির করতে লাগলো। আশপাশেই ছিল বাঁশের ফালি, সেগুলো বেশ আকর্ষণ করছে ওকে। কোনো কিছু বোঝার আগেই একটা বাঁশ উঠিয়ে প্রজ্জ্বলের গায়ে আঘাত করলো। আচমকা আক্রমণের প্রতিরোধ করতে পারছে না প্রজ্জ্বল। লাগাতার মার খেয়ে মুখ থুবড়ে পড়ে রইল মাঠের পাশে। শপিং করেছে তিয়া। বন্ধুদের জন্য টাকা খরচ করতে ভালো লাগে তার। যদিও মিতব্যয়ী সে, তবুও বন্ধুদের ক্ষেত্রে এই অঘোষিত কার্পণ্য তাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে। শপিং করেছে তিয়া। বন্ধুদের জন্য টাকা খরচ করতে ভালো লাগে তার। যদিও মিতব্যয়ী সে, তবুও বন্ধুদের ক্ষেত্রে এই অঘোষিত কার্পণ্য তাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে। 2-1টা লাইনে ঠোঁটো মেলাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছিল শব্দগুলো। তবে ফোনের অদ্ভুত রিংটোন বজ্রাঘাত ঘটালো পরপর কয়েকবার। 4টে মিস কল উঠে রয়েছে। স্বামী কখনোই এমনটা করে না। বিষয়টা নিশ্চয়ই গুরুতর। সেই আশঙ্কায় কল ব্যাক করলো। ওপাশ থেকে হাউমাউ করে কাঁদছে স্বামী। কেন কাঁদছে জানা নেই, তবে ভয়ে বুক ধুকপুক করে উঠল।
সুমিতা আর সানিন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, তবে স্বামীর আর্তনাদ কমছে না কোনোভাবেই। ইতিমধ্যেই প্রজ্জ্বলের বাবা মাকে খবর দেওয়া হয়েছে। তারা গ্রামের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছেন। একের পর এক কল করে রক্তের সন্ধান করছে আওয়ান, তবে কোথাও পাওয়া গেল না। স্বামীর মুখের দিকে তাকাতেই হাহাকার লেপন করছে অন্তকর্ণ, হাহাকার লেপন করছে অন্তকর্ণ। আমার ভাইটা বাঁচবে না রে, বল, তোরাও বাঁচবে না তাই না? বাজে কথা না স্বামী, কিছু হবে না ওর। জানি না কোন হারামির বাচ্চাই এমনভাবে মেরেছে ওকে, বিশ্বাস কর মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। সানিনের এমন মতবাদে ক্ষণিকের জন্য অবাক হলো সুমিতা, তবুও ভাবুক হলো না। এখন সেই সময় নেই, প্রজ্জ্বলকে বাঁচাতে হবে। ডাক্তার বলেছেন সিরিয়াস কন্ডিশন, বাঁচার চান্স 40%। হসপিটালের করিডোরগুলোতে ছুটোছুটি করছে তিয়াশা। সে জানে এই হসপিটালে আনা হয়েছে প্রজ্জ্বলকে, তবে সঠিক ফ্লোরটা জানে না। ছুটতে ছুটতে 5 নম্বর ফ্লোরের একটা কেবিনের পাশে দেখতে পেল আওয়ানের পেছনের দিক, কপালে হাত ঠেকিয়ে আছে, গায়ে এলোমেলো পোশাক, বোঝা যাচ্ছে খবরটা শুনে বাসার জামা পরেই চলে এসেছে। পদশব্দ শুনে তিয়াশাকে বলল, ভালো নেই রে। ডাক্তার কি বলেছেন? 40%। মুখে হাত দিয়ে পিছিয়ে গেল তিয়া, চোখ দুটো ছলছল করছে। গত 4 বছরের স্মৃতি একটু একটু করে আন্দোলন সৃষ্টি করছে। হালকা সমীরণে কাঁপছে ওষ্ঠাধর। তবে কি হারিয়ে যাবে এই বন্ধুটি? একটা সপ্তাহ পার হয়ে গেল, প্রজ্জ্বল এখনো সেই হসপিটালেই। সৃষ্টিকর্তার রহমতে এখন অনেকটাই সুস্থ। আওয়ানের খুব রাগ হয়েছিল সেদিন, তবে সকলের বাধাতে রওনাকের 14 মাইলেও যাওয়া হয়নি তার। অন্যদিকে সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করে যাচ্ছে তিয়াশা। ওর ধারণা প্রজ্জ্বল যদি ওর বন্ধু না হতো তাহলে রওনা কেমনটা করতো না। সেই দুঃখে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রজ্জ্বলকে নিয়ে আসার জন্যই তৈরি হচ্ছে আওয়ান। হালকা নীল রঙের শার্টে সেজে উঠে আওয়ানের সুঠাম দেহ। আয়নায় তাকিয়ে নিজেরই হার্ট মিস হলো কয়েকবার। এই সময়ে মধুপ্রিয়ার কাছাকাছি গেলে নিশ্চয়ই পুরো দামে মন দিয়ে বসবে মধু। জিমামের সাথে বাইক নিয়ে ছুটে চলেছে হসপিটালের পথে, তবে পথিমধ্যে ঘটল আরেক বিপত্তি। কি যেন হয়েছে মধুপ্রিয়ার, সমান তালে কেঁদে যাচ্ছে। আওয়ান কি বলবে ঠাউর করতে পারছে না। পরিশেষে ঠিক করলো মধুপ্রিয়ার কাছে যাবে। জিমামকে হেলমেট দিয়ে বলল, বিকালে দেখা হচ্ছে, তবে এখন আমাকে যেতেই হবে দোস্ত। আরে ধ্যাত, কি যে বলিস না, সমস্যা নেই কোনো, তুই যা, দেখ কি হলো। তবে বিকেলে আসবি কিন্তু। বললামই তো আসবো, নিশ্চয়ই আসবো আমি। ডানে বামে তাকিয়ে রাস্তা পার হয়ে এলো। হাতের ঘড়িটার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে সময় স্থির হয়ে গেছে। প্রচন্ড চিন্তা হলো এবার, মধুর কিছু হলো নাকি সেই ভয়। অডিটোরিয়ামটা ফাঁকা, বাইরে থেকে হালকা হালকা আলো এসে ঢুকছে। সেই আলোতে পরিবেশটা আরো অদ্ভুতুরে হয়ে গেছে। মনে হচ্ছে বহুদিন পর আলোর সঞ্চালন ঘটেছে এই স্থানে। দ্বার খুলে কয়েকবার ডাকলো মধুর নাম ধরে, তবে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিরক্তি আর রাগ নিয়ে বের হতে যেতেই নুপুরের ঝমঝমে আওয়াজে শ্রবণ হলো। ফট করেই পেছনে তাকালো সে, কোথাও কিছু নেই। 2 ভ্রুতে উঠানামা শুরু হয়েছে। মনের অন্তপুরে বাজে ধারণারা লুটপাট চালাচ্ছে। বেশি কিছু কল্পনার আগেই আলোকবর্তিকা দৃশ্যবান হলো, সাথে কোনো রূপসী নারীর অবয়ব। একটু একটু করে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে আসছে মধুপ্রিয়া। আওয়ান ভাষাহীন হয়ে থেকে নিজ মনকে শাসন করলো কয়েকবার, তবে চোখ যেন সরছেই না। মধুর অধরে স্মিত হাসি। সে বলল, আমি তোমাকে পছন্দ করি আহ্বান। নিজ কানকে বিশ্বাস হচ্ছে না। মধু নিজ থেকে প্রপোজ করবে, যা ছিল কল্পনার অতীত। মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে, কতগুলো চমকিত দৃষ্টি অপেক্ষা করছে উত্তরের আশায়। তবে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে কণ্ঠে ঝাল মিলিয়ে বলল, উচিত করনি মধু, আমি টেনশনে ছিলাম। তুমি কি ধোকা দিলে? তবে খুব খুব সরি, আমি সত্যি এত ভেবে কাজ করিনি, প্লিজ মাফ করে দাও। মাফ করলো আওয়ান। হালকা হাতে আলিঙ্গন করলো মেয়েটিকে। আওয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো মধুপ্রিয়া। এই সুন্দর মুহূর্তের জন্য কতদিন যাবত অপেক্ষায় ছিল, আজ সেটা পরিপূর্ণতা পেল। প্রজ্জ্বলকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে আওয়ান আসেনি। ফোনটাও সুইচ অফ। জীবনে এই প্রথমবার আওয়ানের প্রতি ক্ষিপ্ত হলো জিমাম। বহু বছর আগে বন্ধুত্বের সংজ্ঞা বুঝিয়েছিল আওয়ান। সেদিন থেকেই জিমামের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আবদ্ধ হয়েছে আওয়ান। তবে আজ কিনা সে বন্ধুত্বের সংজ্ঞা ভুলে গেছে নিজেই। মানুষ বুঝি ক্ষণিকে পরিবর্তন হয়। লিভিং রুম থেকে হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকদিন পর বন্ধুরা সমাবেশ করছে। সেই আনন্দে ছোটখাটো পার্টির আয়োজনও হলো।
ফোন রেখে সকলের সাথে যোগ দিল জিমাম। ওর মনটা বারবারই অন্যদিকে চলে যাচ্ছে। তিয়াশা সেটা লক্ষ্য করে বলল, এই জিমাম, কি হয়েছে রে তোর? সেই কখন থেকে দেখছি জোর করে হাসার চেষ্টা করছিস, কোনো সমস্যা? কই না তো, সব ঠিকই আছে। আসলে বহুদিন পর আড্ডা দিচ্ছি সকলের সাথে, তাই কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। আচ্ছা, সবাই আছে, আওয়ান কোথায়? কি যেন দরকারি কাজে আটকে গেছে রে, এত প্ল্যান করে নিজেই আসতে পারলো না। অর্ধ সত্য বলেই প্রসঙ্গ বদল করলো জিমাম। স্বামীর হাত ধরে আছে প্রজ্জ্বল। যমজ হওয়ার দরুন জীবনের ভালোবাসা কম হয়েছে, বরং মারামারি হয়েছে বেশি। তবে এবার যেন দুজনের মন গলেই জল হয়ে গেল। ভাই বোনের অনন্য ভালোবাসা ফুটে উঠেছে। সত্যি বলতে, আমরা প্রিয় মানুষদের আঘাত করতে পারি, তবে অন্য কেউ আঘাত করলে সহ্য করতে পারি না। সেদিনের পর 3টে দিন চলে গেল। আজকাল তো ভার্সিটিতেও আসছে না আওয়ান। সারাক্ষণ মেতে থাকে মধুপ্রিয়ার সহিত। নতুন প্রেমে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সময় কেটে যায় চোখের পলকেই। সুষমা অধুনা আগের মতন সন্তানদের প্রতি খেয়াল রাখছেন না। সব সময় উদ্বিগ্ন থাকেন। না হলে টানা 3 দিন ভার্সিটি না যেয়ে থাকতে পারত না আওয়ান। আরশির পড়াশোনাতেও ঢিল হয়েছে। ভার্সিটিগুলোতে একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে, তবে ভাগ্য সহায় নেই। পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে না, যাও হচ্ছে তাও মনের মতো বিষয় পাচ্ছে না। সেই নিয়ে মনে মনে দ্বন্দ্বও সৃষ্টি হয়েছে। সকলের মাঝে হাসি খুশি থাকলেও রাতের মধ্যভাগে বাথরুমের ট্যাপ ছেড়ে কান্না করে, কখনো বা হাত পা কামড়ে ধরে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিনা। আরশির লিখে দেওয়া লেটারগুলো মনে ধরেছে মধুপ্রিয়ার, সেই কারণে আবার বোনের শরণাপন্ন হলো। দরজার কাছে এসে ঠকঠক আওয়াজ করলো, ভেতর থেকে রেসপন্স নেই। আবার নক করলো আওয়ান, তবে আরশির সারা শব্দ নেই। গুটি পায়ে বেডের কাছে এসে নোটপ্যাড রেখে বলল, বোনো, আরেকটা লেটার লিখে দিবি প্লিজ, প্রমিস। ক্যাম্পাসের স্পেশাল ফুচকা ট্রিট দিব, দেখ 500 টাকাও দিব, প্লিজ বোন লিখে দে না। আরশির সাড়া নেই। এবার মেয়েটির গায়ে ঠেলা দিল আওয়ান, তবে যা দেখলো এতে করে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, হাত থেকে কলম পড়ে গেল। কোনো দিকে না তাকিয়ে আরশিকে কোলে তুলে নিয়ে ছুট লাগলো। ওর মস্তিষ্ক কি বুঝেছে জানা নেই, তবে ওর মন বলছে হসপিটালে যেতে হবে, না হলে প্রিয় বোনকে হারিয়ে ফেলবে। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে আরশির গালে চড় মারলেন সুষমা। রাগে শরীর কাঁপছে ওনার। কল্পনাও করতে পারেনি ওনার মেয়ে বিষ খাবে। ঘৃণা হচ্ছে খুব। ম্যাজিস্ট্রেট হওয়ার দরুন নানা রকমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। জীবনের রূপাংশ নিয়ে রচনা করেছেন নানান বই। আজ সে মায়ের মেয়ে হয়ে এমন ঘৃণিত কাজ। আমার গর্ভের সন্তান না তুই। আম্মি প্লিজ থাক না এখন। চুপ, একদম চুপ। আশকারা পিল লাঠি উঠে গেছে, না হলে এমন কাজ করতে পারতো না। ডাক্তার স্ট্রেস নিতে বারণ করেছেন, তুই না হয় পরে বকা দিও। অসুস্থ শরীর নিয়ে এমনিতেই চর খেলো, আর বলো না প্লিজ। আরশিকে কিছু কথা বলার উদ্ধৃত হয়েছিলেন তিনি, তবে ছেলের কথায় মর্মার্থ বুঝতে পেরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এলোমেলো লাগছে সব। আজ এতগুলো বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সাহসটুকু ভেঙে গুড়িয়ে গেছে। মনটা কেমন কুগাওয়া শুরু করেছে। যদি সময় মতো হসপিটালে না নিয়ে আসা হতো, তাহলে আরশিকে হারিয়ে ফেলতেন তিনি। এই বিভৎস চিন্তাগুলো মাথায় আসতেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। তবে জীবনের এক পর্যায়ে এসে মানুষ কাঁদতে পারে না, এদের কাঁদতে দেওয়া হয় না। মনকষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য হলেও শক্ত থাকতে হয়। যেই সময়টা গত 10 বছর যাবৎ পার করে চলেছেন তিনি। আরশির খবর শুনে হসপিটালে এসেছে তিয়াশা। যদিও বা আওয়ানের সাথে মনোমালিন্য চলছে তার, তবে আরশির খবর পেয়ে না এসে করিডোরে দেখা হলেও পাশ কাটিয়ে চলে গেল তিয়া। হৃদয়ে জমায়েত কষ্টখানি অন্তঃস্থলেই পিষে বেরিয়ে এলো আওয়ান। ভালো লাগছে না কিছুই। সকালের ঘটনা মনে পড়লেই শরীরের প্রতি লোমকূপে শীতল স্রোত নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর সমস্তটাই আধারে নিমজ্জিত। নতজানু হয়ে ডুকরে কেঁদে উঠল আরশি। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আপু। বিগত দিনগুলোতে এত পড়াশোনা করেও কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হলো না। যাওয়াও হয়েছিল, পছন্দ মতো বিষয় পাইনি আমি। এত টেনশন মিলিয়ে আমি আর পারছিলাম না, সেই কারণেই ঔষধ। খোলা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল তিয়া। আপাতত এই বিষয়ে আর ঘাটাবে না বলে স্থির করেছে। জীবনে মানুষ শুধু শুধু আত্মহননের পথ বেছে নেয় না। এর পেছনে উপযুক্ত কারণ না থাকলেও কিছু কারণ অবশ্যই থাকে।
ব্যাগ থেকে 1000 টাকার কতগুলো বান্ডিল বের করলেন সুষমা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন তিনি। এসিটা ঠিকঠাক কাজ করছে না, পুরনো হয়ে গেছে কি না। টাকাগুলো খুব দ্রুততার সাথে গুনে নিয়ে বিভক্ত করলেন তিনি। এতগুলো টাকা দেখে থমকে গেল আওয়ান। কম করে হলেও 20 লাখ টাকা আছে এখানে। এতগুলো টাকা সুষমার কাছে এলো কি করে, সেই বিষয়ে চিন্তিত হতে দেখা গেল। ব্যাংক অ্যাকাউন্ট খালি পড়ে আছে নিঃসন্দেহে। এত টাকা সঞ্চয় করা সুষমার পক্ষে সম্ভব নয়। 10 বছর পূর্বে আদালত ছেড়েছেন তিনি। এখন প্রাইভেট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন। ছেলেমেয়ের পড়াশোনাতে অবলীলভাবে টাকা খরচ করেন তিনি। সমাজে চলার মতো সব রকমের ব্যবস্থা করা আছে ওনার। মাস শেষে সঞ্চয় করা হয় না, এমনটাই জানতো আওয়ান। তবে এখন কি ওর ধারণার বদল ঘটবে? পাশে বসো আওয়ান। আমি এত টাকা প্রশ্ন করবে না, বসতে বলেছি বসো। আরুষি নিজের ঘরে আছে। জি আম্মি। মূল কথায় আসা যাক। এখানে 23 লাখ টাকা আছে আরুষির 4 বছরের পড়াশোনার খরচ। এত টাকা? আমি সিদ্ধান্ত নিয়েছি প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। পাবলিক যেহেতু হয়নি তাই এত ভেবে কাজ নেই। কিন্তু আমি কোনো কিন্তু নয় আওয়ান, তোমার বোনকে হারাতে চাই না আমি। তাছাড়া টাকা নিয়ে আমি পিছু হাঁটতে চাই না। খোঁজ নিয়ে দেখো, তোমার বোনের ড্রিম ভার্সিটি এটা। সুষমা টাকা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ভরসা করেন ছেলেকে, তবে নিজেকে ভরসা করেন না একটুও। হাতে টাকা থাকলে খরচ করা হয়ে যাবে। দুটো হৃদয় যখন কাছাকাছি হয় তখন একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, সারাক্ষণ কাছে পেতে চায়। আর যখন সেটা হয় না তখনই হয় অভিমান। মধুপ্রিয়ার অন্তঃকরণে এখন যেটা চলছে সেটা অভিমান। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না সে। সহসা নিজ থেকে ফোনও করে না আওয়ান। মনে হয় ভালোবাসা কমে গেছে। কল করে অভিযোগের খাদ নামাতে শুরু করলো মধু। এপাশ থেকে তেমন কোনো শব্দ এলো না। এবার হুঙ্কার তুলে কেঁদে উঠল মেয়েটি। সান্ত্বনা দেওয়ার মতো অনুভূতি নেই এখন, তবুও বলল, নিজেকে সামলাও মধু। সারাক্ষণ একে অপরের কাছাকাছি থাকবো না আমরা? এটা তো স্বাভাবিক, তাই না? আমার যে ভালো লাগছে না আওয়ান, আমি কেমন ছন্ন ছাড়া অনুভব করি। সব কিছুতে অনীহা। তোমাকে না দেখতে পেলে বুকের ভেতর কষ্ট হয়। বিগত কিছুদিন ধরে আমি খুব চাপের মধ্যে আছি মধু। কাল দেখা করব নিশ্চিত। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ রে বাবা, এখন আর কেঁদো না প্লিজ, না হলে আমার খারাপ লাগবে। কান্না থামালো না মধুপ্রিয়া, বরং আবারও কান্না শুরু করলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে ঘন শ্বাস ফেলল আওয়ান। সত্যি বলতে এই মুহূর্তে প্রেমের বাণী শোনাতে ইচ্ছে করছে না তার। পারিবারিক ভেজালটা সবকিছুর ঊর্ধ্বে চলে এসেছে। তবে প্রেমিকার রাগ অভিমান ভাঙানো প্রেমিকের দায়িত্ব। সেই নিয়মানুসারে মধুপ্রিয়ার সাথে মধুলাভ শুরু হলো। পূর্বের ন্যায় বন্ধুবাৎসল হাসি থাকে না আওয়ানের ঠোঁটে। এখন শুধুই হতাশা ভরা কিছু অমায়িক চাহনি ফুটে ওঠে। প্রথমে নিজেকে সংযত রাখলেও এখন স্থির থাকতে পারছে না তিয়াশা। বারবার মন আকুপাকু করছে কথা বলার জন্য। হাজার হোক বন্ধু মানুষ। চট করে মেয়েটার মুখোচ্ছায় তাকালো আওয়ান। তিয়াশার সাথে কথা হয় না 15 দিনেরও অধিক। মন যে কথা বলতে চায়নি এমন নয়, তবে ভেতর থেকে সচ্ছলতা পাচ্ছিল না। ক্যাম্পাস চত্বরের কফি শপ থেকে 2 কাপ কফি দিয়ে গেল ওদের। কিছুক্ষণ পূর্বে অর্ডার করেছিল তিয়াশা। দুজনের মাঝে কোনো কথা হলো না। বেশ কিছুটা সময় পাশাপাশি বসেই কাটিয়ে দিল। কফি শেষ করে প্রশ্ন করলো তিয়া, কোনো কিছু নিয়ে আপসেট তুই? তেমন কিছু না রে, আরুষির বিষয় নিয়েই যা মন খারাপ। বাচ্চা মেয়ে ভুল করে বসেছে। আসলে ডিপ্রেশন বলে কয়ে আসে না। আমার মনে হয় তুই নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছিস। স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। আমি স্বাভাবিকই আছি। তোর কথাতেই প্রকাশ পাচ্ছে কতটা স্বাভাবিক তুই। দেখ আওয়ান, আমি বলবো না আমি নিজে খুব সাধু, তবে এটা জানি মন খারাপ করে বসে থাকলে লাভ হয় না, সর্বশেষে খারাপই হয়। আমি ভেঙে গেছি তিয়া। আমার মস্তিষ্ক সচল নেই আগের মতো। চারপাশে এত এত ঝামেলা যে আমি নিতে পারছি না। মানুষ কি করে বাঁচে এত দুঃখ নিয়ে? এবার তিয়া নিশ্চুপ। খারাপই লাগছে তার। চোখের সামনে প্রিয় বন্ধু শেষ হতে দেখা কারোই কাম্য নয়। সমাধান না দিতে পারলে সান্ত্বনাও দিতে নেই। তাই তিয়া স্থির করলো আওয়ানকে খুশি রাখার চেষ্টা করবে। আগের মতো আবার আড্ডা দিবি সবাই। ক্লান্তিতে চোখ বুঝে আসছে তিয়ার। সারাদিন লাফালাফি করে এসেছে, তবে সুখ লাগছে এটা ভেবে যে আওয়ানের মনকে স্বস্তি দিতে পেরেছে। তামজিদের আসার খবর পেয়ে নিজের রুমে গেল না আর, সোজা বাবার রুমে এসে বসলো। গা থেকে বাহিরের পোশাক অব্দি খুলেনি তামজিদ। মাত্র কয়েক মিনিটের জন্য এসেছেন। কাজ শেষে চলে যাবেন অফিসে। সেখান থেকে মিটিং শেষ করে রাতে বাসায় ফিরবেন।
বাবার ব্যস্ততা দেখে চলে যেতে নিচ্ছিল, তবে তামজিদই ডাক দিলেন। চুপটি করে বসে রইল তিয়া। কাজ করতে করতে তামজিদ বললেন, বিজনেস নিয়ে কি মতামত তোমার? তোমার কথা বুঝিনি আব্বু। দেখো মামনি, আমার অবর্তমানে সবকিছুর একমাত্র মালিক তো তুমিই হবে। সবকিছু না বুঝে নিলে পরবর্তীতে সমস্যায় পড়তে হবে। আমি বিজনেসের প্রতি আকর্ষণ পাই না আব্বু, তাই প্লিজ আমাকে এসবে টেনো না। তিয়াশা, রাগ করেছে কেন তুমি? তুমি কেন বুঝতে চাচ্ছ না সবকিছু সামাল দিতে পারে যে সেই জয়ী। চাকরির পাশাপাশি ও বিজনেস করা যায়। সেটা কি বোকামি নয় আব্বু? বোকামি কোনটা আমি জানি না, তবে জীবনে যদি সাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে চাকরি করো, আর যদি অসাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে বিজনেস করো। এখন তুমি বলতে পারো এতে কি লোভ প্রকাশ পেল না? আমি বলবো না, জীবনে বড় হতে চাওয়ার ইচ্ছে কখনোই লোভ নয়, তবে বড় হওয়ার জন্য উৎস অসৎ উপায় অবলম্বন করাটাই হলো লোভ, যা বোকামির পরিচয়। বাবার কথায় বিমুগ্ধ হলো তিয়া। ভেতরে ভেতরে প্রচন্ড শ্রদ্ধা পাচ্ছে তার। কখনো বাবার সাথে অধিক সময় কাটানো হয়নি, সব সময়ই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে এই ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকা প্রজ্ঞা ব্যক্তিটির কথা কখনোই স্মরণে আসেনি। জীবনটা কখনো একপাক্ষিকভাবে চলে না, সবকিছুর অপোজিট সাইড রয়েছে, আর সেই সাইড ছাড়া সে অপূর্ণ। এই যে রওনাকের কাছে প্রতারিত হয়ে বেশ অনেকগুলো দিন ভার্সিটিতে যাওয়া হয়নি তিয়ার, সেই কারণে নোট নিয়ে কতই না জ্বালিয়েছে আওয়ানকে। জীবন আজ নতুন কিছু সৃজন করলো। বিপরীতভাবেই তিয়াশার পানে ছুটে এসেছে আওয়ান। সামনে টেস্ট এক্সাম, আর বিগত দিনের নোট নেই তার কাছে। নাস্তা দিয়ে গেলেন তাহমিদা। সকালে না খেয়ে চলে আসাতে খাবার দেখে লোভ সামলাতে পারল না, গপ গপ করে মুখে পড়তে লাগলো শুধু। ওয়াশরুম থেকে ফিরে এসে আওয়ানের খাওয়ার গতি দেখে ভরকে গেল। নিজের প্লেট শেষ করে তিয়াশার প্লেটে হাত বাড়িয়েছে। ওর হাত চেপে ধরল তিয়া। রাগে দৃষ্টিতে অবলোকন করে বলল, আমার খাবারে হাত দিবি না। খিদে পেয়েছে খুব। উফ, ঠান্ডা। তাহলে আমি খাবো কি? উপবাস থাকবি আজ। এখন প্লেট ছাড়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? মনে নেই। এই তোর পড়াশোনা, দেখবি সেই আমাকেই খোঁচাতে হবে পরীক্ষার হলে। কেন দেখাবি না নাকি? আসছে উনি, এত কষ্ট করে আমি পড়বো আর ওনাকে দেখবো। সরাসরি প্রত্যাখ্যান করায় আগুনের ফুলকের মতো তেতে উঠল তিয়া। আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে খেতে লাগলো, যার অর্থ তুই আমাকে এক্সাম হলে সাহায্য না করলে আমি আমার খাবারের ভাগ তোকে দিব কেন? প্রথম এক সপ্তাহ প্রচণ্ড বিরক্ত করলেও এখন আর বিরক্ত করে না ওমর। অধুনা ভার্সিটিতেও আসে না। হঠাৎ এমন হওয়াতে সানিনের মন বেশ খারাপ, অথচ তার খুশি হওয়া প্রয়োজন ছিল। পরীক্ষা বিধায় খোঁজও নিতে পারছে না। হঠাৎ করে কেন উধাও হয়ে গেল ছেলেটা? মন খারাপের বিশেষ কোনো কারণ নেই, তবে নিজ মনকে বোঝাতে অক্ষম। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে আসছে কিনা ওমর, কিন্তু জুনিয়র ছেলেটার দেখা নেই। এক্সাম পেপার দিয়ে দিয়েছে, মোটামুটি কমন এসেছে প্রশ্ন। একটা ভালো দিক রয়েছে ওর, পরীক্ষার হলে চারপাশে টর্নেডো হয়ে যাক তবুও তাকাবে না কোথাও, যা পারে সেটাই লিখতে থাকবে। প্রশ্ন দেখে মাথা ঘুরে যাচ্ছে তিয়ার। এই প্রশ্নের বিন্দুমাত্র কমন পড়েনি তার। কাল সারা রাত নোট বই পড়েছে, অথচ সেখান থেকে কিছুই আসেনি। রাগে চোয়াল শক্ত হয়ে গেল। এই প্রশ্ন যিনি করেছেন নিশ্চয়ই তার বউয়ের সাথে ঝগড়া লেগে থাকে সার্বক্ষণিক, না হলে এহেন আউফাও প্রশ্ন করার প্রশ্নই আসে না। বরাবরই ওর সামনে সিট পড়ে আওয়ানের, আজও তাই। কলমের ক্যাপ থুতনিতে ঠেকিয়ে চোখ ঘুরিয়ে দেখল তিয়া। গোগ্রাসে হাত চালাচ্ছে আওয়ান, মনে হয় সব প্রশ্ন তারই কমন এসেছে। স্যারের দৃষ্টি লক্ষ্য করে আওয়ানকে ডাকলো তিয়া। মিনমিনে কণ্ঠে বলল, এই আওয়ান, 3 নাম্বার কোশ্চেনটার আনসারটা কি হবে রে? নিজে লেখ। কি লিখতে বললি বুঝিনি, আরেকবার বল। বললাম নিজের যা ইচ্ছা তাই লেখ। বল না রে ইয়ার, এত কষ্ট করে আমি নোটবুক পড়লাম, অথচ কোনো কিছুই কমন আসেনি। মুখস্থ বিদ্যা করলে যা হয়, বলেছিলাম টেক্সট পড়তে। বাট তুই যা, এখন ডিস্টার্ব করবি না আমায়। মুখটা শুকনো হয়ে গেল তিয়ার। ভেতরে পাতার মর্মর শব্দের ন্যায় আন্দোলনের সৃজন হয়েছে। নির্ঘাত এবার পরীক্ষায় ফেল আসবে, সেসব চিন্তাতে আসতেই চোখ ঝাপসা হয়ে আসলো। হোয়াট হ্যাপেন তিয়াশা, লিখছো না কেন তুমি? জি স্যার, এখনই শুরু করব। এটা তো ভালো কথা নয়, অলরেডি 10 মিনিট অফার, অথচ তুমি একটা শব্দও লিখোনি। প্রশ্নগুলো পড়ছিলাম স্যার, এখনই লিখব। গার্ড টিচারকে দেখিয়ে লেখার অভিনয় শুরু করলো তিয়াশা। গার্ড চলে যেতে আওয়ানের পিঠে কলম দিয়ে খোঁচা দিল। পেছন ঘুরে আওয়ান বলল, কি হয়েছে কি এমন করছিস কেন? আরে ভাই লিখ না। দেখো। কি দেখাবো? প্রশ্ন। প্লিজ প্লিজ দেখা না দোস্ত। পারবো না।
পড়াশোনা করবে না আর এক্সাম হলে আমার গলায় লটকে পড়বে, ওইটা হবে না বাবু সোনা। তিয়াশা বসে রইল। এত সহজে ছাড়ার পাত্রে নয় সে। যদি আওয়ান প্রশ্ন না দেখায় তো কলহ রটিয়ে দেবে, সেই প্রত্যয় নিয়ে বসে রইল মেয়েটি। দুষ্টুমি বুদ্ধির আনাগোনা চলছে অস্থিমজ্জা জুড়ে। জুতো খুলে ডান পাটা উঁচু করে আওয়ানের পিঠে ঠেকিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো আওয়ান। অবশ্য তিয়ার কোনো হেলদোল নেই। সে অন্যদিক ফিরে গুনগুন করছে। আওয়ান লেখায় ব্যস্ত হলো। এবার দুপা উঠিয়ে আওয়ানের বেঞ্চে রাখলো তিয়া। তিয়া, হচ্ছেটা কি? কই কি হচ্ছে, লেখ তুই। আর লেখস না কেন? ফোঁস করে দম ফেললো আওয়ান। লেখা শুরু করলো সে। তিয়াশার মুখটা মেঘের আড়ালে চলে গেছে। আর চোখে সেসব দেখলো আওয়ান। তিয়ার পা বারবার ওর গায়ে স্পর্শ করে যাচ্ছে। যদিও তেমন বিরক্তি আসছে না, তবে স্যার দেখলে এই মেয়ের পরীক্ষা বাতিল করে দিবে। হঠাৎ করে দাঁড়িয়ে গেল আওয়ান। এমন করাতে ভয় পেয়ে যায় তিয়াশা। অনুনয়ের সুরে বলে, দোস্ত প্লিজ বিচার দিস না। স্যার কাইন্ডলি এখানে আসবেন। গার্ড টিচার আসলেই লুজ পেপার চাইলো আওয়ান। এবার তিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। হেন তেন পর্যায়ে চলে এসেছে পরিস্থিতি। লুজ পেজগুলো মার্জিন করে নিয়ে আবার লেখা শুরু করলো। তিয়াশা তখনও চুপচাপ বসে আছে। প্রচুর লিখছে আওয়ান। হাতের গতি এত যে ঝড়কেও হার মানাবে আজ। তিয়াশা ভালো মানের স্টুডেন্ট, সবার আগে পরীক্ষা শেষ করে। কিন্তু এবার যেন শনির সাথে রাহুর বিরোধ লেগেছে। সেই কারণেই খাতাটা খালি। এক্সাম শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। পুরো খাতা জুড়ে একটা কালো কালির দাগও নেই। গার্ড সবাইকে পেপার গোছাতে বললেন। সবাই সেলাই করে নিচ্ছে খাতা। তিয়াশার পায়ে চিমটি কাটলো আওয়ান। মেয়েটির চোখ লাল হয়ে আছে। বোধহয় এখনই কেঁদে দেবে। ইশারা করলো আওয়ান। সামনে পেপার দেখে তিয়াশার চোখ ছলছল করছে। গাধা একটা, নেক্সট কিন্তু আর লিখে দিব না। বিস্ময়ে কথা বলতে পারছে না তিয়াশা। খাতা সেলাই করা হলো, সব চেক করে সাবমিট করা হলো পেপার। হল থেকে বেরিয়ে চারপাশে আওয়ানকে খুঁজছে তিয়াশা। কোথাও নেই অনাকাঙ্ক্ষিত প্রিয় সেই বন্ধুটি। ক্যাম্পাস পেরিয়ে গেটের কাছে এসে আওয়ানকে পরিলক্ষিত হলো তিয়াশার। কোনো কিছু না ভেবেই ছুটে গেল মেয়েটি। চোখ দিয়ে ইশারা করলো আওয়ান। অর্থাৎ কি হয়েছে? তৎক্ষণাৎ ছেলেটাকে জড়িয়ে কান্না জুড়ে দিল তিয়াশা। মেয়েটির ছোঁয়াতে শক্তপোক্ত শরীরে মৃদু সমীরণ স্পর্শ করে যাচ্ছে। তিয়াশার বকবক শুরু হলেও আওয়ান কথা বলছে না। কেমন যেন লাগছে ওর, এক অদ্ভুত ধাঁচের অসহ্যকর ভালো লাগার অনুভূতি। 2 সপ্তাহ পর দেখা হলো জিমামের সাথে। ছেলেটা আজকাল মিশে না কেন যেন। মনে হয় খুব বেশি ব্যস্ত। তবে সে ব্যস্ততাকে তা জানে না আরশি। ভাইয়ের বন্ধুটি এতটা অবহেলা কেন করছে কে জানে। অথচ এককালে ওর পেছনে ঘুরেছে কত। সেসব চিন্তা করতে হতাশায় সে স্পর্শ করে ওর গায়ের প্রতিটি লম্বকূপ। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে সবার আগে জিমামকেই কল করেছিল। তবে ফোনটা সুইচ অফ বলেছিল সেদিন। রাতে যখন কথা হলো তখন জিমাম বলল দেখা করতে চায়, তবে এখন লাপাতা বলা চলে। ফোন করলো আরশি। জিমাম জানালো কাছাকাছিই আছে। ফোনটা ব্যাগে পুরে বেঞ্চে পা উঠিয়ে বসলো সে। কয়েকটা বাচ্চা খেলা করছে। এদের মাঝে কেমন মিহি কবষ্ণ নিরুপদ্রব ছড়িয়ে আছে। এসব দেখলে হিংসে হয় ওর। খুব বেশি অশান্ত হয় মন। জিমাম এলো ঠিক কাটায় কাটায় 20 মিনিট পর। অভিযোগ করতে মন চাচ্ছে না, তবে স্পষ্ট ভাষাতেই শুধালো, একটু বেশি লেট করে ফেললে না জিমাম? জ্যাম ছিল খুব। বসো পাশে, আমি কিছু বলতে চাই তোমায়। আমি জানি কি বলতে চাও তুমি। এটাই বলবে যে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা, রাইট? আমার মনে হয় সম্পর্কটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু আমি যে ভাঙতেই চাই এই সম্পর্ক, একদম ভেঙে দিতে চাই। ঈষৎ চমকে উঠল আরশি। জিমাম নিশ্চিত রসিকতা করছে তার সহিত। তবে এটা যদি রসিকতাও হয় তবুও ভালো লাগছে না ওর। তাই প্রসঙ্গ পাল্টাতে চাইল। তবে জিমাম যেন মনস্থির করেই এসেছে, নয় এসপার না হয় ওসপার। তুমি ঠিক আছো জিমাম? নিশ্চয় মদ গিলেছ। দেখো, এসব ফাজলামি পছন্দ নয়, 1 বিন্দু পরিমাণ। আমি যাচ্ছি এখন, পরে কথা হবে। আমি সিরিয়াস আরশি। থমকে গেল আরশি। জিমামের কথাগুলো ভাবাচ্ছে ওকে। অতি সহজে ছেলেটার সম্পর্ক চুকিয়ে দিল। গত 2 বছরে যত উপহার দিয়েছিল সব টুকে দিল সাদা কাগজে। মিলিয়ে নিতে বলল সব। আরশি হতবাক হয়ে রইল নিজের ভালোবাসার পাই পাই হিসেব দেখে। এই উপহারগুলো কেনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তা শুধু আরশিই জানে। সে সবই কি আজ তুচ্ছ? গুরুম গুরুম করছে মেঘ, আবার এসেছে ধরায়। মেঘের ডাকে সাড়া দিতে প্রস্তুত প্রিয় বন্ধু বৃষ্টি। সেদিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে আমান। গত কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো চোখের ভাসে শুধু।
চোখ দুটো ঝাপসা বর্ণ হতে চায়। তবে এমন পরিস্থিতিতে শক্ত থাকা বুদ্ধিমানের কাজ। ঘরে এসে নিজের মাকে দেখে হতভম্ব হলো আওয়ান। ভদ্রমহিলার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে যেন কিছু বলতে চায়, তবে বিশেষ কিছু বললেন না তিনি। কেবলমাত্র বললেন রাতে খাবেন না আজ, তাই যেন ডাক না দেওয়া হয়। কথায় বোঝা যায় একা থাকতে চান সে। সুষমা চলে যেতেই আবারও জানালার কাছে এলো আওয়ান। কিছু সময় দাঁড়ানোর পর অনুভব হলো বৃষ্টির শীতল ফোঁটা তুমুল গতিতে স্পর্শ করে যাচ্ছে চোখ মুখ কান নাক সব। টুং করেই শব্দ হলো ফোনে। নিশ্চয়ই মেসেজ দিয়েছে মধুপ্রিয়া। মেয়েটার সাথে সারাক্ষণ কথা না বললে অশান্ত হয়ে পড়ে। জ্বালাতনে পড়লো আওয়ান, এখন আবার কল করেছে। হে বেবি, তুমি আমাকে ভুলে গেছো, এটা কি ঠিক? সরি মধু, আমি আসলে ক্লান্ত ছিলাম। ও, আজকাল আমি কল করলেই তুমি ক্লান্ত থাকো, ভালো লাগে না আর। এমনটা নয় মধু। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আওয়ান, আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি। মাসখানেক হলো আমাদের রিলেশন মধু, তুমি পুরনো হও কি করে? একটু কমন সেন্স দিয়ে কথা বলো। এখন বুঝতে পারছি আমি, যাও, কথা বলার দরকার নেই। মধু, লিসেন টু মি। টুটুর শব্দ করে কল কেটে গেল। কয়েকবার ফোন করলো আওয়ান, তবে প্রথম দিকে রিং হলেও এখন সুইচ অফ। বেডের উপর ফোনটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। ভালো লাগছে না কিছুই, সবকিছুকে অসহ্য লাগছে। ব্যাংক থেকে এত টাকা লোন নিয়েছে সুষমা, সেই জন্য বাধা রেখেছেন এই বাড়িটা। লোন দিতে না পারলে বাড়িটা চলে যাবে ব্যাংকের কাছে। সেই চিন্তাতেই পাগল প্রায় অবস্থা। সাথে সুষমার অসুস্থতার খবর আজ একদম শেষ করে দিল ওকে। কি করে বেঁচে আছে জানা নেই। মাকে হারিয়ে ফেলার চিনচিন ব্যথা চোখ দিয়ে ঝরতে লাগলো। তবে বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে মুছে দিল সবটা, যেন বন্ধুর মতোই সঙ্গ দিচ্ছে। হাও মাও করে গলা ফাটিয়ে কাঁদছে উমর। আজ বহুদিন পর সানিনের কাছাকাছি হয়েছে। এতদিন নিজেকে সংযত রাখার চেষ্টা চালালেও আজ পারছে না বিন্দুমাত্র। এই শেষ দিনের দেখাটা এতটা আবেগপ্রবণ হবে তা ভাবেনি কখনোই। সানিন বিরক্ত হচ্ছে এবার। চোখের সামনে দামড়া এক ছেলে কেঁদে নদী বানিয়ে যাচ্ছে, এটা কি মানা যায়? আর একবার কাঁদলে মার খাবা। আমি আপনাকে ভালোবাসি সানিম। তুমি ছোট আমার। এটাই তো আমার ভাগ্য, আর এটাকে আমি মানতে পারছি না। কি করব বলুন না, মেরে ফেলুন আমায়। দেখো উমর, আমি যতদূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। জীবনে বহু কষ্ট করেছেন তোমাদের মানুষ করতে, তাই আর কষ্ট বাড়িও না। কিন্তু কোনো কিন্তু নাই। পড়াশোনা করে বড় হও, তখনও যদি মনে হয় আমি তোমার অন্তরকে জ্বালাতন করি তবে ভাববো। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। এতদিন থেকেছো তো। মরার মতো করে বেঁচে থাকতে আর পারছি না, এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওমর, এমনটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মহা ভেজালে পড়া গেল। এমন অনাকাঙ্ক্ষিত প্রেম যদি কাউকে এলোমেলো করে দেয়, তখন কি বা করার থাকে? শেষে কি এই ছেলেকে বিয়ে করতে হবে? এসব চিন্তা চেতনা বিচরণ করছে ওর মন প্রাণ জুড়ে। তখনই পায়ের কাছে লুটিয়ে পড়ল উমর। ওর কাণ্ডে না হেসে পারল না সানিন। ছেলেটার চুল ধরে বলল, তোকে শাসন করার জন্য পাশে রাখা দরকার। বাজে ছেলে, বন্ধু হয়ে থাকতে পারবি শেষ দিন অবধি? পারবো। বিগড়িত হাসলো সানিন। উমরের চোখে মুখ লেপটে আছে প্রবল ভালোবাসা। এই ছেলেটাকে শাসন করার জন্য হলেও শেষ দিন অবধি পাশে থাকতে চায় সে। তবে এই সমাজের কথা ভাবলেই কেমন মন খারাপ হয়। তাতে কি, কত মানুষই তো এই সমাজে বিরোধিতা করে ভালো থেকেছে আর ভালোও আছে। সানিনও না হয় রিস্ক নিয়ে চেষ্টা করবে ভালো থাকার। উমরের ভালোবাসা যদি শেষ দিন অবধি থাকে, তো সানিন চোখ বুজে পার করে দিবে 100 বছর। পরীক্ষার আগের দিন জব খুঁজতে বের হয়েছে আওয়ান। বিষয়টা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে গেল তিয়াশা। এক্সামের কিছু জিনিস কিনতে বের হয়েছিল। অন্য মনস্ক আওয়ানের কানে তিয়ার ডাক পৌঁছল না। কেবল হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ছেলেটার বাহুতে টান দিল তিয়া। সামান্য চেঁচিয়ে বলল, কি রে, এতবার ডাকার পরও শুনছিস না কেন? ডাকছিলি আমায়? থাকিস কোথায় তুই? আর এগুলো কিসের ডকুমেন্টস? ফাইল চেক করতে লাগলো তিয়াশা। চোখ মুখে ঈষৎ লাল হয়ে উঠেছে। জবের কাগজটা ছিঁড়ে ফেলে পরপর বলল, আর ইউ সিলি? এই সামান্য বেতনে 8 ঘন্টা ডিউটির জব করবি তুই? কাল থেকে তোর ফাইনাল পরীক্ষা, তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যি পাগল হয়ে গেছি তিয়া। আসলে পাগল হয়ে গেছিস তুই। ভার্সিটির লাস্ট ডেতেও দেখলাম মন মরা। বল না, কি হয়েছে তোর? কিছু না রে। আমাকে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছিস। ভালো, তবে আমি কিন্তু খবর নিয়েই ছাড়বো। কফি খাবি তিয়া? না না, কফি না, চা খাবি? ওই যে দেখ,
ওই মামার হাতের চা খুব ভালো। ফুটপাতের একটা দোকান দেখাচ্ছে আওয়ান। অবাক চোখে তাকিয়ে রইল তিয়া। এতটা উদ্ভট চিন্তা ভাবনা কখনো আসেনি। ছেলেটা বোধহয় চাপা কষ্টে আছে। সঙ্গ দেওয়ার জন্য হলেও চায়ের দোকানে গেল তিয়া। 2 কাপ চা নিয়ে হাঁটতে লাগলো পাশাপাশি। নীরবতায় থমকে গেছে মেঘ। বৃষ্টিকে ডাকার কথাই ভুলে গেছে। শুধুমাত্র আকাশকে কালো এক আস্তরণে আবদ্ধ করে দিয়ে গুমট করে রেখেছে। মুখ খুলল তিয়া। কি হয়েছে তোর? পড়াশোনা নিয়ে এত সিরিয়াস একজন আজ এমন ছন্নছাড়া কেন? কুল কিনারা নেই জানো? আমি এমনটা কেন হলাম রে তিয়া? কেমন দায়িত্ব জ্ঞানহীন? হঠাৎ এসব কি বলছিস তুই? দেখ, আমি জানি না কেন বলছিস সেগুলো, তবে এর পেছনের কারণটা নিশ্চয়ই তোকে অগোছালো করে দিয়েছে। আওয়ানের কাঁধে হাত রাখল তিয়া। চোখে মুখে লেপ্টে আছে আশ্বস্তি। তাই যেন ভরসা পেল আওয়ান। বলা শুরু করলো অতীতের এক কাহিনী। 10 বছর আগের ঘটনা। আমি তখন খুব বেশি বড় নই, তবে 14 বছরে পা দিয়েছি। আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয়। কাগজে কলমে নয়, মনের ভেতরে বিচ্ছেদটা হয়। তার আগের ঘটনাগুলো খুব খারাপ। জানিস, আমি হয়তো এখনো আমার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তবে আমি অস্বীকার করতে পারি না সেই নিকৃষ্ট অপরাধ। প্রায় 5 কোটি টাকা লুটপাট করেছিলেন আমার বাবা। বিষয়টা আম্মি যখন জানতে পারেন তখন খুব রেগে যান। ভাগ্যক্রমে সেই কেসটা পড়ে আম্মির কাছে, তবে আম্মি পারলেন না শাস্তির রায় দিতে। অতঃপর বাবা মুক্তি পেলেন, তবু থেমে থাকেননি তিনি। টাকার নেশায় উন্মাদ হয়ে যান। সর্বশেষ গরিবের জন্য আসা টাকা লুটপাট করেন। আম্মি তখনও পারলেন না বাবাকে শাস্তি দিতে। একসময় বাবা আরও অপরাধের দিকে ধাবিত হলেন। 1000বার বারণ করার পরও সেদিন শুনেননি বাবা। অতঃপর আম্মি আমাদের নিয়ে বেরিয়ে আসেন আর ছেড়ে দেন বিচারকের দায়িত্ব। ওনার কথা হলো, যেখানে তিনি নিজে ও অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সেখানে কি করে পারবেন অন্যের জন্য ন্যায় বিচার করতে? খুব দ্রুত আওয়ানের জীবনে ঝড় আসতে চলেছে, সেই আভাস ইতিমধ্যে পেয়েছে তিয়াশা। এই দীঘল রজনী জুড়ে আওয়ানের কথাই ভেবে চলেছে বিচলিত অন্তর। অশান্ত হয়ে উঠেছে মন প্রাণ সব। সুষমা শারীরিকভাবে অসুস্থ, তবে সেটা কাউকে জানাতে দেননি এতদিনে। এদিকে ব্যাংকে লোন করেছেন, সেই চিন্তাতে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এসব জানার পর আওয়ানের অনুভূতি যে কেমন তা শুধুমাত্র সেই জানে। প্রিয় মানুষ আর কোটি টাকার সম্পদ ফেলে এই সাধারণ জীবনযাপন করছেন সুষমা। শুধুমাত্র ন্যায়কে অন্তরে পুষেই বেঁচে আছেন সাধারণ একজন মা হিসেবে। তিয়াশার কান্না পাচ্ছে এবার। খুব খারাপ লাগছে ওর। এই নির্মম ঘটনাগুলো জানা ছিল না এর আগে, তবে এখন যখন জানলো তখন কিছুই করার নেই। পরীক্ষার হলের সামনে তুমুল ভিড় জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে তিয়াশাকে খুঁজছে সবাই। মেয়েটা এত লেট করে আসছে কেন কে জানে। হলে প্রবেশে 5 মিনিট আগে ছুটে এলো তিয়াশা। হাঁপিয়ে গেছে একদম। সরি গাইস, কাল খুব রাত করে ঘুমিয়েছিলাম, সেই কারণে সকালে উঠতে পারিনি। আচ্ছা চল তো এখন। ওয়েট, আগে বিরিয়ানি টেস্ট কর। বক্স থেকে বিরিয়ানি বের করলো তিয়া। সকলে হুমড়ি খেয়ে পড়লো বক্সে। শেষমেশ দেখা গেল 1 চামচ ছিল ওর জন্য। ফিচেল হাসিতে মত্ত হয়ে চলে গেল সুমিতা। 2-1টা কথা বলে শাম্মী আর প্রজ্জ্বলও চলে গেল নিজের হলের দিকে। জীবম, আওয়ান আর তিয়াশা যাচ্ছিল, তখনই পেছন থেকে মধুপ্রিয়ার ডাক। মেয়েটি অদ্ভুত ফ্যাশনের ড্রেস পরে। তিয়া সামান্য হাসার চেষ্টা করে বলল, তোমরা কথা বলো, আমরা যাই। আওয়ানের চোখ ছিল সামনের দিকে। মধুপ্রিয়ার সাথে মনের দ্বন্দ্ব চলছে তার। ফোন পিক করোনি কেন? তুমিও তো করনি। ও, সেই কারণেই এমন করবে? বাহ, প্রতিশোধ নিচ্ছ। মধু, আজকাল তোমার ভাষাতে এমন তিক্ততা কেন? এখন তো তেতো লাগবেই, মজা নেওয়া শেষ না। তোমার কথা কিন্তু অন্যদিকে তাক করছে। প্লিজ নিজেকে সংযত করো। আর তুমি কি করছো? পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ড জানে তার গার্লফ্রেন্ডকে কি করে সুখে রাখতে হয়। সেই দিক থেকে তুমি তো লুজার। পরে কথা বলবো, তোমার মাথা ঠিক নেই। পেছন থেকে ডাকলো মধু। নানান কথাই বলে চলেছে সে। আওয়ান সেসব কানে নিয়েও নিল না। ইদানিং মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো পরীক্ষার হলে একটা কথাও বলেনি আওয়ান। তিয়াশাও ঘাটায়নি তেমন। পরীক্ষা শেষ করে সবাই আড্ডা দেওয়ার কথা বললে সরাসরি বারণ করে দিল আওয়ান। তিয়াশা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। বাসায় ফিরে এসে লম্বা ঘুম দিল তিয়াশা। রাতে ঘুম না হওয়ায় মাথা ব্যথা করছে। ঘুম থেকে যখন উঠলো তখন বাজে বিকেল 4:30। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে বালিশের কাছে। সেখানে ভাসছে 12টা মিস কল।
আওয়ানের নাম্বার দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। ভাবনার মাঝে তাহমিদা এলেন, মুখটা গম্ভীর ছায়া মাখা। সুমিতা কল করেছিল, আওয়ানের মায়ের অবস্থা নাকি ভালো না। অসুস্থ মায়ের হাত জড়িয়ে বসে আছে আওয়ান, চোখ দুটো অসম্ভব লাল, যেন এখনই গড়িয়ে যাবে কয়েক ফোঁটা জল। তবে কোনো বিশেষ মাধ্যমে আটকে আছে সেই বিন্দু ফোঁটা। সুষমা মাথার উপরে থাকা সিলিং এর দিকে তাকিয়ে শ্বাস গুনছেন। তিনি খুব করে অনুভব করেছেন এই পৃথিবীতে ওনার সময় ফুরিয়ে এসেছে। সত্যি বলতে কেউ মরতে চায় না, সুষমাও চায় না মরতে। এর পেছনেও বিশেষ কারণ রয়েছে। শান্তির জন্য মানুষ মরণ চায়, তবে ওনার তো মরে গিয়েও শান্তি নেই। এই ছেলে মেয়ে দুটোর কেউ নেই যে। বাবা থাকতেও আজ বহুদূর, এতদিনে হয়তো অন্য কোথাও সংসার পেতে নিয়েছে, আবার নাও হতে পারে। সুষমা চলে আসার পরপরই নাকি দেশ ছেড়েছে এমনটাই খবর পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য, ভদ্রলোক ছেলে মেয়েদের প্রচুর ভালোবাসেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টাকার প্রতি লোভ সেই ভালোবাসাতেও খাদ নামিয়েছিল। এসব স্মৃতিতেই কেমন ভারী হয়ে আসে বুক। মেয়েটা নিতান্তই ছোট মানুষ, তবে ছেলেটা বোঝদার, একমাত্র ভরসা ওনার। অনেক সময় গেলেও আওয়ান কথা বলছে না। নৈশব্দে বুকে জড়িয়ে আছে মায়ের হাত। মমতাময়ী মায়ের জন্য অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। বেদনাগুলো পাল্লা ভারী করে চলেছে। এর শেষ কবে, কোথায় আর কিভাবে? আমি চলে গেলে কষ্ট পাবি বাবা? এমন কথা বলিও না আম্মি, আমার কষ্ট হয় খুব। একটা সময় তো যেতে হবেই, তাই না? আমার নিরুত্তর। এই চিরন্তন সত্যকে মানতে পারছে না কিছুতেই। দাঁতে দাঁত চেপে বসে রইল। সুষমা আর কথা আগাননি। ছেলেটার ভাঙা মনকে আর ভেঙে দিতে চাননি তিনি। কিছু মুহূর্ত পর খাবারের প্যাকেট নিয়ে কেবিনে এলো তিয়া। কাল রাত থেকে এখানেই পড়ে আছে মেয়েটা। ভাগ্যিস পরীক্ষার মাঝে 4 দিনের বিশাল গ্যাপটা পড়েছে। বাটিতে স্যুপ ঢেলে নিতে আওয়ানকে বলল তিয়াশা। কাল থেকে না খেয়ে আছিস, যা খেয়ে নে, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। তুই খাবি না? একটু পর, আন্টিকে খাইয়ে তারপর। সুষমার কাছে এগোলো তিয়া। মৃদু হেসে অতি যত্নে স্যুপটুকু বাড়িয়ে দিল। নিজের জীবন থেকে একটি কথা বুঝেছেন সুষমা, আর সেটা হলো রক্তের থেকে মনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন মাত্র। টুল নিয়ে ঠায় বসে আছে আওয়ান। চোখগুলো জানালা পেরিয়ে অদূরের সারি সারি পাইন গাছের দিকে। গাছপালাগুলো কেমন সজীবতায় ভরপুর। তিয়া বলল, খাবারটা খেয়ে রেস্ট নে একটু। তুই এলে একসাথে খাবো। তিয়াশা আর কোনো মতামত দেয়নি। সুষমাকে খাইয়ে দিয়ে অন্য প্যাকেটের খাবার সাজাতে লাগলো। কাল রাতে শাম্মী, সানিন, সুমিতা, প্রজ্জ্বল, জিমাম সকলেই ছিল এখানে। ভোরের দিকে এদের সবাইকে পাঠিয়ে দিয়েছে তিয়া। অন্যদিকে কেঁদে যাতা অবস্থা করেছে আরশি। সুমিতা ওর সাথে করে বাড়িতে নিয়ে গেছে রেস্ট করানোর জন্য। মেডিসিন বক্স নিয়ে কেবিনে নার্স এলো। আওয়ান আর টিয়াকে দেখে বলল, রোগীর রেস্ট প্রয়োজন, আপনারা থাকলে ঘুমাতে পারবে না। আচ্ছা আমরা চলে যাচ্ছি। আচ্ছা আমরা চলে যাচ্ছি। নার্স স্যালাইন বদলে দিয়ে সাথে একটা ইনজেকশন পুশ করে দিল। খাবার গুছিয়ে বেরিয়ে এলো তিয়া। আওয়ান তখনও বসে আছে ঘাপটি মেরে। চোখের ইশারায় ডাকলো তিয়াশা। কোনো মতে অশ্রুকণা আড়াল করে বেরিয়ে এলো আওয়ান। খাবার খেতে গিয়েও গলা দিয়ে নামছে না খাবার। বহু কষ্টে শুকনো রুটিগুলো চিবুচ্ছে। ওর খেতে কষ্ট হচ্ছে দেখে তিয়া আবার নিচে গিয়ে লিকুইড খাবার নিয়ে এলো। এতে যদি একটু বল পাওয়া যায় শরীরে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। শেষ এক্সাম চলছে আজ। তিয়ার মন আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই কারণে কমন পড়েনি আজ। আওয়ান চোখ পাকিয়ে বিরোধ করলো। তিয়াশার ঠোঁট উল্টানিতে বিরক্তি নিয়ে দুটো লুজ পেপার লিখেও দিল। মেয়েটাকে আর সাহায্য করা যাবে না, এতে করে নিজের প্রতি ভরসা হারিয়ে অন্যের উপর নির্ভর হয়ে যাবে। হল থেকে বেরিয়েই আওয়ানের হাত চেপে ধরল তিয়া। ইশারা করে বলল, আওয়ান। কি? দোস্ত, আন্টি সুস্থ, তুইও ঠিক আছিস, আমরা প্লিজ ঘুরতে যাব। জি না, আমি যাচ্ছি না। সবাই খুব আশা করেছে রে। আমি পারবো না যেতে, তোরা যা সবাই। সামনে তাকাতে কয়েক জোড়া চোখের রোষে পড়তে হলো ওকে। অবশেষে হার মেনেই নিল। পার্কে যাবে সবাই, এরাই মনস্থির করা হয়েছিল। সেই অনুযায়ী পার্কের পথে অগ্রসর হলো। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগে যে ভয় কাজ করে তার থেকে সহস্র গুণ ভয় হয় রেজাল্টের জন্য অপেক্ষাকৃত সময়গুলোতে। তিয়াশা এক চপ্পর ঘুরে এসেছে মামা বাড়ি থেকে, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। পরিবেশটা ভালো লাগেনি ওর, কেমন যেন অস্বস্তিকর। মেঝেতে মাথা আর শরীর বেডে রেখে শুয়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো আওয়ান। ওর অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো। সেই হাসির শব্দে উঠে পড়ল তিয়াশা। আওয়ানের বাহুতে চাপড় মেরে বলল, কি হয়েছে তোর? আমাকে কি জোকার মনে হয়? জোকারের থেকেও
অদ্ভুত তুই। আজব কথা বলবি না